স্টার্ট করি, দেখে নাও। এটা খুব ইম্পর্টেন্ট কাজ, অনেক জায়গায় আসে। এবার আমার ডেটাবেসে আমার তো এসপি দেখো লেখা ছিল একটা, দেখো টিবিএল ইমেজ বলেই টেবিলটা ছিল, সেখানে ইমেজের পাথটাই আমি সেভ করছিলাম। ডেসক্রিপশন আমি আর দেইনি কিছু, ক্রিয়েট ডেট ইজ অ্যাক্টিভ যেমন থাকে তেমন। তাহলে এখানে আমার পড়বে পাথ, কিন্তু সেই পাথটা আমার কোথায় সেভ হবে না, ডি ড্রাইভের কতগুলো ফোল্ডার, প্রথমে থাকবে হচ্ছে ডকুমেন্ট বা ডকুমেন্টস স্ল্যাশ, ডকুমেন্টস করবে না কারণ ডি ড্রাইভ আমার কম্পিউটারে ডকুমেন্ট একটা ফোল্ডার থাকে সিস্টেম, শুধু ডকুমেন্ট বলে করবে বা মানে কী বলবো ওটাকে, ফাইল ডকুমেন্ট একটা নাম দেবে, স্ল্যাশ দিয়ে থাকবে যে ফিনান্সিয়াল ইয়ার, ফিনান্সিয়াল খেয়ে 2020/21, কিন্তু এখনও 2020 নয়, 2021/22, এটা অটোমেটিক হবে। কিন্তু তুমি যদি পরের বছর যাও 2022/23 অটোমেটিক ক্রিয়েট হবে এটা। তারপরে স্ল্যাশ দিয়ে থাকবে হচ্ছে আজকের মান্থ এপ্রিল, সেটা এপ্রিলটা APRIL এভাবেও আসতে পারে, লিখতে পারো, বা APR এরকমভাবেও করতে পারো, যেরকম তোমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকবে। স্ল্যাশ দিয়ে থাকবে হচ্ছে তোমার আজকের ডে, আজকে কত তারিখ, 25 তারিখ, তার মধ্যে গিয়ে সেভ হবে আমার ফাইলটা। ক্লিয়ার হচ্ছে সবার কাছে এটুকু? হ্যাঁ স্যার, মানে এটা পুরোটাই অটোমেটিক হবে? হ্যাঁ একদম। শুভম কি ওটা বলছিলে? हाँ मुमताज बोलो। हाँ, जो हम फाइल अपलोड सीखे थे ना, वो फाइल हम कहाँ सेव करते थे, ये कंटेंट फोल्डर के अंदर, डॉक्यूमेंट इसके अंदर फाइल सेव होता था। लेकिन आज जो हम फाइल अपलोड करेंगे वो फाइल हमारा डी ड्राइव, हमारा सिस्टम का रहेगा क्या, डी ड्राइव, इसके अंदर रहेगा डॉक्यूमेंट्स नाम का एक फोल्डर। जैसे ये देखो, हमारा प्रोजेक्ट में ऑफिस का प्रोजेक्ट IOCL डॉक, इसके अंदर एक बीट रिपोर्ट नाम का फोल्डर, इसके अंदर फिनेंशियल ईयर 2020/2021, उसके अंदर जाके फाइल जाके सेव होता है। मतलब ये वाला फोल्डर, ये वाला फोल्डर, ये वाला फोल्डर ऑटोमेटिक डायनामिकली क्रिएट होगा। ओके, তাহলে আগে আমি কি করব, দেখো আমার এখানে এসপি লেখা ছিল, টিবিএল ইমেজ বলে ফোল্ডারে গিয়ে সেভ করছি, আর নতুন করে টেবিল আমি বানাচ্ছি না। তাহলে সবার ফার্স্টে আমি আগে কন্ট্রোলার ক্রিয়েট করব, দেখি আগে কোথায় করেছিলাম, অ্যাড ইউজারের মধ্যে কি করেছিলাম এটা, রেকর্ড, আচ্ছা এইখানে করি। এটা তোমার ডাইনামিক, এটা ছিল মাস্টার টেবিল ট্রানজাকশন টেবিল। তাহলে এখানে আমি রিজিয়ন ভাগ করি, হ্যাশ রিজিয়ন, হ্যাশ ইন রিজিয়ন, এখানে দিলাম আপলোড ডকুমেন্ট, এখানে দিলাম পাবলিক অ্যাকশন রেজাল্ট সেভ ডকুমেন্ট, এই নামে আমি বানাবো ভিউ পেজ, রিটার্ন ভিউ। ওকে, এবার আগে আমরা কি করতাম, ওয়েব ডট কনফিগারেশন এই ফাইলের মধ্যে কি করতাম, দেখো এই ডক পাথ এরকম লেখা ছিল, কোথায় লিখেছিলাম না, অ্যাপ সেটিংসের মধ্যে লেখা ছিল অ্যাড কি ডক পাথ, এই ভ্যালুটা এখানে ভ্যালু সেট করা ছিল কন্টেন্ট ডকুমেন্ট। তাহলে এখানেও আমাকে সেট করতে হবে কিভাবে, অ্যাড কি, এখানে লিখবো হচ্ছে পাবলিশ ফোল্ডার পাথ, মানে ভ্যালুটার নাম দিচ্ছি, পাবলিশ ফোল্ডার পাথ, ভ্যালু কি থাকবে, D:/ এরকম ভাবে থাকবে। এটা হচ্ছে পাবলিশ ফোল্ডার পাথ, ডি ড্রাইভে, ডিটাকে ক্যাপসে। স্যার বলো, ওয়েব কনফিগার অ্যাড কি আর ভ্যালু করে করলে, হ্যাঁ তাহলে তো স্যার পরবর্তীকালে যখন যদি পাথ চেঞ্জ করতে হয় তাহলে তো শুধু ওই ওয়েব কনফিগটা চেঞ্জ করলে দিলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। দেখি তো আমাদের এইরকম কাজ একটা করেছি স্যার অফিসে, মানে সলিউশনের বাইরে গিয়ে ফটো সেভ হচ্ছে, মাল্টিপল ফটো, কিন্তু ডাইনামিক ফোল্ডার ক্রিয়েট করে করেছি। ডাইরেক্ট ফোল্ডার ক্রিয়েট করে করনি? না স্যার, কিন্তু সলিউশনের বাইরে করেছি যে সেভ হবে, ফোল্ডারে পাথ দিয়ে দিয়েছিল, সেই অনুযায়ী করেছিলাম। ওটা কি নেট গেটে করেছিলেন না কোথাও? হ্যাঁ হ্যাঁ, নেট ঘেটে একটু করেছিলাম। এই যে এরকম ভাবে দেখো, এটা যেমন লিখেছি আমি, এটা আমাদের অফিসের প্রজেক্ট, দেখো পাবলিশ ফোল্ডার পাথ ভ্যালু দিয়ে D:/, দেখো ঠিক এইটাই আমি লিখেছি আমাদের সলিউশনটার মধ্যে।
দেখো D:// এসছে। सर अगर कभी सी और ई करेंगे तो यहाँ आके चेंज करेंगे ना, হ্যাঁ, अगर ड्राइव चेंज करना रहा तो यहीं आके चेंज करना यहाँ आके होगा। चेंज करा, तुम ई ड्राइव में करना चाहते हो तो यहाँ आके ड्राइव का नाम चेंज कर दोगे तो हो जाएगा। क्लियर? जी सर। তাহলে এই নামে আগে আমি ভিউ পেজটা বানাই, ফার্স্ট কাজ। কঠিন কিছুই না, জিনিসটা সোজা আছে, কঠিনের কোনো গল্প নেই। কঠিন মনে করলে কঠিন। জেএস কোথায় ছিল, যে কোয়েরি, জেএসটা নেই। ফাইল আপলোডের কোড আমরা সবাই জানি, সেম জিনিস, খালি আমার ডায়নামিক ফোল্ডার কি করে ক্রিয়েট করতে হয়, অনেক কাজের সমস্ত জায়গায় দেখবে এই কাজগুলো করা থাকে, এই রকম কাজই আসে। দেখো আগে আমি ডিজাইনটা করে ফেলি। ডিজাইনটার জন্য আমার এইখানে আসবো, চলে এলাম, এই এসছে। এখানে আমার মোডালের, এখানে তোমার প্যানেলের হেডারটা দিলাম, আপলোড ডকুমেন্ট, ডিপ প্লাস রো করবো না, এখানে দেবো হচ্ছে ডিপ প্লাস ফর্ম হাইফেন ইনলাইন, এই করলাম। লেভেল চুজ ফাইল, ওকে, যেরকম হয় করতে হয়। ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট, টেক্সট বক্সে আইডি নিলাম txt, টেক্সট বক্সের ক্লাস নিলাম কন্ট্রোল, এটা থাকবে হচ্ছে রিড অনলি, এটা দিলাম স্টাইল ইকুয়াল টু উইথ কোলন, দিলাম 960 px, এই হলো। এরপরে থাকবে হচ্ছে ইনপুট টাইপ ইকুয়াল টু ফাইল, একটা আইডি দিলাম, ফাইল আপলোড, এটা দিলাম অ্যাকসেপ্ট। এখানে পিডিএফ ছাড়া অন্য কোনো ফাইল আমি আপলোড করব না, তাহলে এখানে ডট পিডিএফ এই লিখে দিলাম। এটা থাকবে হচ্ছে স্টাইল ইকুয়াল টু ডিসপ্লে কোলন নান, এই হয়ে গেল। স্টাইল ইকুয়াল টু ডিসপ্লে অ্যাকসেপ্ট ডট পিডিএফ, একটা বাটন থাকবে, বাটন টাইপ ইকুয়াল টু দিলাম বাটন, বাটনের আইডি দিলাম btn, বাটনের ক্লাস প্রাইমারি, আর একখানা বাটন আমার লাগবে আপলোডের জন্য, btn আপলোড বা btn সেভ, এটার নাম দিলাম সাবমিট। এই বাটনের ক্লিকে আমি বলেছিলাম এই ফাইল আপলোডটা কি হয়, ক্লিক হয়, তাহলে এখানে কি করে জাভাস্ক্রিপ্ট লিখবো, অন ক্লিক ডলার সিঙ্গেল কোড হ্যাশ ফাইল আপলোড কন্ট্রোলসের আইডি পাস করলাম ডট CLICK ক্লিক ফাংশন, গল্প শেষ। তাহলে এই হচ্ছে আমার ডিজাইনিং। তাহলে এটাকে আমি আগে রান করি, রান করলে ব্যাপারটা ক্লিয়ার হবে। তাহলে আমাকে সবাই বলো এইটুকু পার্ট ক্লিয়ার কিনা। তো আগে রান করে দেখি, দেখো এসছে। এটা কি আর বড় করে দেবো না এরকম ডিজাইনটা ঠিক আছে, কোনটা? না না ঠিক আছে। ওকে, এবার আমরা কি করব না, এই যে বাটনের ক্লিক ফাংশনে কোডটাকে লিখব। এলাম স্ক্রিপ্ট টাইপ টেক্সট অবলিক জাভাস্ক্রিপ্ট, এখানে আগে লিখে দেই আপলোড পিডিএফ ডকুমেন্ট, এখানে লিখে দিই পিডিএফ, তাহলে বুঝতে পারবে। তাহলে বাটনে ক্লিকে হবে, তাহলে ডলার কি লিখতে হয়, ডকুমেন্ট ডট অন CLICK ক্লিক বাটনের আইডি ফাংশন। হলো, প্রথমে কি করতে হয় না, আমার
যখন ফাইল আপলোড করে কিভাবে হয়, ফর্ম ডেটা দিয়ে হয়, তাই তো? তাহলে এখানে লিখবো ইফ উইন্ডো ডট ফর্ম ডেটা নট ইকুয়াল টু যদি আনডিফাইন্ড এলস। এটা কি ভ্যালিডেশনটা দিচ্ছে? না, তাহলে এটা তো তোমার ফাইল আপলোড করছি, তো ফাইল আপলোডের জন্য ফর্ম ডেটাকে তো ফাইল আপলোড হবে না তো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ উইদাউট ফর্ম ডেটা আমি ফাইল আপলোড করতে পারবো না তো। স্যার, উইদাউট ফর্ম ডেটা ফাইল আপলোড করা যায় তো স্যার? না, কোনোদিন হবে না। আমরা যখন আগে কি করতাম, জেসন ডট স্ট্রিংইফাই করে কখনো ফাইলের পাথ যায় না, ও হ্যাঁ হ্যাঁ এই অ্যাপেন্ড করে পাঠাতে হয় ফর্ম ডেটা থ্রু দিয়ে, মনে আছে? হ্যাঁ 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 হুম। স্যার, আমি অফিসে ফর্ম ডেটা নিইনি। আমি বলছি স্যার, আমি অফিসে ফর্ম ডেটা নিইনি, কিন্তু যে নামটা উঠছে আর আমার পাতটা তো ওখান থেকে সেট করেছি অ্যাড কিতে। এখান থেকে শুধু নামটা পাঠাচ্ছি, এই জেস পেজে জেসন তৈরি করছি, জেসন তৈরি করে নামটা পাঠাচ্ছি। এটা মানে এর থেকে কন্ট্রোলার থেকে ওটা তো এতে চলে যাচ্ছে এপিআই থ্রু দিয়ে। তুমি এখানে কি তুলছো, নাম তুলছো নাকি না তোমার বেস 64টা তুলছো, কোনটা? কোনটা স্যার? ভিউ পেজ থেকে যখন তুমি কন্ট্রোলারে ভ্যালু পাঠাচ্ছ, তখন কি তুমি ফাইলের নামটা তুলছো নাকি না বেস 64 ওই স্ট্রিংটাকে তুলছো, কোনটা? না না না, নামটাকে তুলছি। হ্যাঁ, তাহলে যাবে, তাহলে ফর্ম ডেটা লাগবে না, কিন্তু বেস 6 এর স্ট্রিং করা মানেই ফর্ম ডেটা পাঠাতে হবে। আচ্ছা, বুঝতে পেরেছো? আর আমার এখান থেকে যায় কি, ইনপুট স্ট্রিমটা যায়, ইনপুট স্ট্রিম মানে বেস 64টা যায়। বুঝতে আচ্ছা। পেরেছো? উইন্ডোজ ডট ফর্ম ডেটাটা আরেকবার একটু বলবেন? উইন্ডো ডট আমি ফর্ম বলেছি। ডেটা যখন তুমি কোনো ফাইল আপলোড করবে, সে যে কোনো ফাইল হোক, ইমেজ ফাইল হোক বা পিডিএফ ফাইল হোক বা এক্সেল, এনি ফাইল, ফাইল আপলোড করা মানেই এই ফর্ম ডেটা ছাড়া কিন্তু ফাইল আপলোড হবে না। মনে আছে সিদ্ধার্থ, আমরা যখন ইজবে তোমাদের ব্যাচকে পড়াতাম, তখন যখন ফাইল আপলোড শিখিয়েছিলাম, তখন তো আমি মডেল দিয়ে শিখিয়েছিলাম, মনে পড়ে? @HTML.begin ফর্ম লিখতাম, যে কি লিখতাম ওখানে, ফর্ম ডেটা করতাম না। একবার শিওর হয়ে নিলাম। এটাকে যে কারি দিয়ে, ওটা ছিল মডেল দিয়ে, মানে ফর্ম ডেটা ছাড়া কিন্তু আমি কোনো ফাইল আপলোড করতে পারবো না। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এবার কি নিতাম, ভ্যার FILE ফাইল ডেটা ভ্যারিয়েবল নেব ইকুয়াল টু নিউ ফর্ম ডেটা। এই যে ফাইল ডেটা ডট অ্যাপেন্ড করে আমাকে ভ্যালুগুলোকে কি হয় পাঠাতে হয়। তাহলে এবার যখন ফাইল আপলোড করব, ভ্যার এখানে দিলাম হচ্ছে FILE ফাইল, তাহলে আমি কি লিখবো, ডলার এই ফাইল আপলোড কন্ট্রোলসের আইডি ডট গেট ফাংশন 0th পজিশন থেকে ওই ফাইলের সব কটা পার্ট ওঠালাম গেট 0 করে। তারপর লিখলাম ভ্যার ফাইল ডিটেলস ইকুয়াল টু ওই যে ফাইলগুলো যে ভ্যারিয়েবলটা নিয়েছিলাম, যার মধ্যে ফাইলের পুরো পার্টটা তুললাম, মানে ফাইলের যত কিছু আছে, ফাইল ডট ফাইলস। এই ফাইলস হচ্ছে তোমার প্রপার্টি। এই ফাইলস প্রপার্টি দিয়ে শুধুমাত্র ফাইলের 4টে পার্টকে আমরা তুলতে পারি। কি কি না, একটা আমি বলেছিলাম ইনপুট স্ট্রিম, যেটা বেস 64 হয়, একটা থাকে কন্টেন্ট টাইপ, একটা থাকে ইমেজ সাইজ, একটা থাকে কন্টেন্ট লেন্থ। এরকম হলো। তাহলে ফাইল ডিটেলস এই উঠে গেল। এবার আমি কি শিখেছিলাম, এমনই একটা কোড যা সিঙ্গেল ফাইল আপলোড করতে পারি না মাল্টিপল ফাইল দুটোই আপলোড করতে পারি। তাহলে আমি এখানে ফর লুপ ঘোরাবো, ফর ভ্যার i ইকুয়াল টু 0, i লেস দেন কি লিখবো, ফাইল ডিটেলস ডট লেন্থ i প্লাস প্লাস। এবার কি লিখলাম, फाइल डेटा। हाँ बोलो मुमताज। सर फाइल डॉट फाइल का मतलब बता दिए ना। ये फाइल एक वेरिएबल है, इसके अंदर फाइल का पूरा कंटेंट हम फेच किए। कैसे ना, डॉलर फाइल अपलोड कंट्रोल्स का आईडी डॉट गेट 0th पोजीशन से पूरा फाइल का डिटेल इसके अंदर उठाया। और फाइल मतलब ये वेरिएबल डॉट फाइल्स, इस इज द प्रॉपर्टी सिस्टम जनरेटेड। इसका मतलब है ओनली फाइल का चारों पार्ट को हम उठाते हैं, एक कंटेंट लेंथ, एक कंटेंट साइज, एक इनपुट स्ट्रीम, एक फाइल नेम। ओके, এবার কি করছি, লুপ করাচ্ছি, ভ্যার i ইকুয়াল টু 0, i লেস দেন ফাইল ডিটেলস লেন্থ i প্লাস প্লাস। এই যে ফাইল ডেটা ডট অ্যাপেন্ড, অ্যাপেন্ড করে কি পাঠাবো, ফাইল ডিটেলস ith পজিশন ডট নেম কমা দিয়ে ফাইল ডিটেলস ith পজিশন। মানে তুমি সিঙ্গেল কেন মাল্টিপলও করতে পারো। সিঙ্গেল হলে 0th পজিশনের ফাইল, যদি আমি 3টে ফাইল বা 4টে ফাইল চুজ করতাম 1th পজিশনের ফাইল, লুপ ঘুরছে তো
2th পজিশনের ফাইল, এই যে ফাইল ডিটেলস আই মানে ফাইল ডিটেলস 0th পজিশন থেকে ফাইল নেমে দিয়ে, এটা যেমন আমরা লিখি না ফর্ম ডেটা একটা অ্যালিয়াস সেট করি যেটা স্ট্রিগনিফাই, প্রথমে একটা অ্যালিয়াস কোলন দিয়ে পাঠাই, এটার কাজটা ঠিক তাই। প্রথমে 0th পজিশন থেকে ফাইলটা আমি এর মধ্যে স্টোর করলাম, পাঠালাম। যদি মাল্টিপল হয়, আই হবে 0 তার 1, 1th পজিশনের ফাইলটা ফাইল ডিটেল আইথ পজিশনে 1th পজিশন নেম প্রপার্টি দিয়ে আমি পাঠাবো কোথায়, কন্ট্রোলারে। বোঝা যায় সবার কাছে এটুকু? হ্যাঁ স্যার। হলো, এবার কি লিখবো, $.ajax। बोलो। हाँ ये वाला लाइन लूप वाला लूप से चल रहा फॉर इफ लूप में क्या होगा? कहाँ बोलो मुमताज? फाइल डेटा डॉट अपेंड। हाँ फाइल डेटा मतलब ये जो वेरिएबल फॉर्म डेटा के एक वेरिएबल लिए, डॉट अपेंड का मतलब क्या होता है, उसके साथ कॉन्कैट टाइप का करते हैं, अपेंड करके हम कहाँ भेजेंगे, कंट्रोलर में। तो ये फाइल डिटेल्स आई पोजिशन लूप घुमा रहे हैं, सिंगल फाइल अपलोड करने का और मल्टीपल फाइल का एक ही तो कोड है। 0th पोजीशन का फाइल को हम इसके अंदर सेव करके हम कहाँ भेजेंगे, कंट्रोलर में भेजेंगे। उसके बाद एजैक्स कॉल किए, $.ajax टाइप पोस्ट, उसके बाद क्या रहता है, URL URL.action এখানে দেবো হচ্ছে আপলোড document details, this is my action name। তারপরে কি থাকবে না, কন্ট্রোলার নেম, কন্ট্রোলার নেম হচ্ছে অ্যাড ইউজার, দিস ইজ মাই কন্ট্রোলার নেম, এই নিয়ে এলাম। আচ্ছা স্যার, এই যে এখানে $.ajax করলে যদি এই ajax অবধি না গিয়ে আমি মনে করি একটা অ্যালার্ট একটা দিয়ে দিতাম, তাহলে বাটনে ক্লিক করলে সেটা কি ajax রিকোয়েস্ট হতো, মানে নাকি পেজটা রিলোড হয়ে যেত? না অ্যালার্টে তো অ্যাজাক্স রিকোয়েস্ট হবে না, যে অ্যালার্ট যখন চলে যেত, ওপেন করার পর চলে যেত, হ্যাঁ তখন কি পেজ কি রিলোড হতো কোনো ভাবে? অ্যালার্ট দিলে পেজ তোমার রিলোড হবে না তো, হবে না। না, আচ্ছা না, ঠিক। না, না। ধরুন এটা ওপেন করলাম, কোনো একটা পপআপ ওপেন করলাম বা কিছু করলাম, মানে ajax না লিখে না না রিলোড হবে না, হবে না, তাই না তো? না আচ্ছা মোডাল হোক বা তোমার কোনো রিলোড হয় না, ওকে করলে ওইখানেই থাকে। তুমি বাটনে যদি সাবমিট করো দেন রিলোড হয়ে যায়, যদি তুমি অ্যাজাক্স ইউজ না করো। ওই লিখেছিলাম না বাটন টাইপটা তখন লিখতে হবে সাবমিট, এই যে আমি লিখেছিলাম বাটন টাইপটা বাটন বাটনে স্যার আপনি ক্লিকটা করলেন, এখানে যদি আমি কোনো বাটনটাকে যদি কোনো ফর্মের মধ্যে রাখতাম, মানে ফাইল আপলোডের জন্য শুধু একটা বাটন তো আছে তো, হ্যাঁ যদি ফর্মের মধ্যে বাটনটাকে রাখতাম তাহলে কি রিলোড হয়ে যেত। ফর্মের মধ্যে বলতে বুঝলাম না, ও না ধরুন একটা ফর্ম ট্যাগের মধ্যে যদি আমি বাটনটাকে রাখতাম, হ্যাঁ তাহলে কি অ্যাজাক্স রিকোয়েস্ট কাজ করবে? না করবে না, তাই তো? না তখন ওখানে বাটন টাইপটা হয়ে যাবে সাবমিট ফর্ম দিলে। না বাটনটা আমি নরমাল একটা বাটনই রাখলাম, তাই না, সাবমিট করলাম। তুমি যদি ফর্ম ট্যাগ নাও, নিলাম, তুমি যদি হ্যাঁ। ফর্ম ট্যাগ নাও তখন বাটন টাইপ বাটন কাজ হবে না তো, অটোমেটিক সাবমিট হয়ে যাবে, তাই তো? অটোমেটিক সাবমিট হয়ে যায়, তখন বাটন সেখানে টাইপে সাবমিট অ্যাজাক্স লিখতে রিকোয়েস্ট হবে। কাজ করবে না। না কখনোই নয়। আচ্ছা তাহলে প্রথমে কি হয় টাইপ, তারপর ইউআরএল, তারপরে কি হবে কন্টেন্ট টাইপ, CONTENTTYP, কন্টেন্ট টাইপটা কি লিখতাম, FALAC। ফর্ম ডেটার ক্ষেত্রে কন্টেন্ট টাইপ হয় ফলস, PROCESS। প্রসেস ডেটা কোলন দিয়ে হবে ফলস। তারপরে ডেটার মধ্যে কি পাস করব, ফাইল ডেটা, FILE। ডেটার মধ্যে পাস করে দিলাম ফাইল ডেটা, যে ফাইলটা অ্যাপেন্ড করেছিলাম। তারপরে DATA ডেটা, TYP ডেটা টাইপটা হবে জেসন। তারপরে সাকসেস কোলন ফাংশন, রেসপন্সটা এর মধ্যে এলো, কমা ERR কোলন, এখানে লিখলাম হচ্ছে তোমার console.log এরর, এই হয়ে গেল। তাহলে এই নামে আমাকে একটা ফাংশন লিখব, এখানে লিখব হচ্ছে পাবলিক অ্যাকশন রেজাল্ট, দিস ইজ দ্য অ্যাকশন নেম। হলো, তাহলে আমার এখান থেকে ভ্যালু উঠে আসছে, এবার এখানে এলাম। তাহলে প্রথমে কি নিতে হবে, ইফ কি লিখবো আমরা, রিকোয়েস্ট, ট্রাই ক্যাচটা দিয়ে দিই, ট্রাই ব্লক শুরু শেষ, ক্যাচ এক্সেপশন ক্লাসের অবজেক্ট,
এখান থেকে এটাকে কল করি, এই হলো। এবার কি লিখবো, ইফ রিকোয়েস্ট ডট ফাইলস ডট কাউন্ট যদি গ্রেটার দেন 0 হয়, তার মানে ফাইলটা আছে। এলস স্পট এখানে লিখে দেবো রিটার্ন জেসন, এরর কথাটা পাঠিয়ে দিই, কমা জেসন রিকোয়েস্ট বিহেভিয়ার ডট অ্যালাউ গেট, ডবল করে হবে। হলো। তারপর তুমি কি থাকবে, এই যে রিটার্ন জেসন ওই এরর করলেন, এটা অ্যাকচুয়ালি কি করে, মানে এররটাকে এই এই মেসেজটাকে এখানে পাঠিয়ে দেবে। হ্যাঁ, জেসন ফরম্যাটে পাঠাবে, তাই? হ্যাঁ জেসন গভর্নমেন্ট জেসন ফরম্যাট করে দেবে একদম, ওই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ডবল কোট দিবে। এখানে বুলিয়ান কিছু পাঠাতো, ট্রু বা ফলস, তাহলে বুলিয়ান কিছু বলতে এরকম বলো, এখানে যদি কেউ না, এটা তো ডবল কোটেশনের মধ্যে আছে, যখন স্ট্রিংই হবে। আচ্ছা ঠিক আছে, বুলিয়ান হলে একটা ভ্যারিয়েবলের মধ্যে পাস করো, সেই ভ্যারিয়েবলটা না পাঠিয়ে দেবে 0 ও 1। হ্যাঁ ঠিক আছে। তাহলে কি হলো, রিকোয়েস্ট ডট ফাইল ডট কাউন্ট গ্রেটার দেন 0, এখানে কি লিখতাম http ফাইল কালেকশন বেস, এখানে লিখলাম FILE ফাইল, লিখলাম ফাইলস, ফাইলসের পুরো পাল্টা, তাহলে কি হবে রিকোয়েস্ট ডট ফাইল। এবার ফর ইন্ট i equal to 0, i less than কি হবে FILE ফাইলস ডট কাউন্ট i প্লাস প্লাস, http পোস্টেড ফাইল বেস। http পোস্টেড ফাইল বেসের কাজ আর http ফাইল কালেকশন বেস দুটো ক্লাসের কাজ আমি বলেছিলাম। http ফাইল কালেকশন বেস তার মানে হচ্ছে ফাইলের সবকটা পার্ট এই ক্লাসে অবজেক্টে ওঠে। http পোস্টেড ফাইল বেস মানে ফাইলের 4টে পার্টকে এই ক্লাসে অবজেক্টে তুলবো। তো এখানে লিখলাম হচ্ছে FILE ফাইল ইকুয়াল টু কি হবে তোমার ওই FILES ফাইলস ith পজিশন। কি বললেন স্যার, দুটোই তো 4টে পার্ট উঠছে কিন্তু আলাদা আলাদা ক্লাসে। প্রথমে হচ্ছে http ফাইল কালেকশন বেস মানে ফাইলের শুধু পার্ট না, আরো অনেক কিছু ওঠে অবজেক্টের মধ্যে, প্রচুর কিছু ওঠে, শুধু 4টে পার্ট নয়, যত কিছু আছে আরো অনেক কিছু থাকে, সেটা এর মধ্যে উঠলো। আর http পোস্টেড ফাইল বেস মানে শুধু ফাইলের যে পার্টগুলো, যেটা আমি বলেছিলাম কন্টেন্ট লেন্থ একটা, কন্টেন্ট টাইপ একটা, ইনপুট স্ট্রিম একটা, ফাইল নেম একটা, এই যে 4টে পার্ট, এই 4টে পার্ট শুধু উঠবে http পোস্টেড ফাইল বেস দিয়ে। বুঝা গেছে? ইনপুট স্ট্রিম কন্টেন্ট যেগুলো বললেন এগুলো অ্যাকচুয়ালি জিনিসটা কি, মানে ইনপুট স্ট্রিম বলতে কি বোঝায়? বুঝলাম না, বলো। মানে এই 4টে পার্ট বললেন, নেম বাদে বাকি যে 3টে কথা বললেন, হ্যাঁ, সেইগুলোর কন্টেন্ট লেন্থ মানে হচ্ছে ফাইলটা কত সাইজের হয়ে থাকে, ও লেন্থ, হ্যাঁ ওটা তো ঠিক আছে। আর কন্টেন্ট টাইপ মানে কি ধরনের ফাইল, মানে পিডিএফ থাকে না, হ্যাঁ, ইমেজ স্ল্যাশ জেপিজি, ইমেজ স্ল্যাশ জেপিইজি, এটা হচ্ছে কন্টেন্ট টাইপটা। আর ইনপুট স্ট্রিম মানে বেস 64টা। বুঝা গেছে? মানে যেটা ওই বেস 64 বলতে এনকোডেড করা থাকে যেটা, হ্যাঁ একদম, রিকোয়েস্ট থেকে এটা পাঠাচ্ছি বেস 64টা। এবার সব ধরনের ফাইলই এই 4টে পার্ট থাকে, মানে সব যেমন ধরনের ফাইল, সব পিডিএফ, সব সব ধরনের ফাইলে 4টে পার্ট। এইচটিটিপি কালেকশন বেস হলে এক্সট্রা এছাড়াও আরো অন্য ইনফরমেশন থাকে। হ্যাঁ, আমি যখন ডিবাগ করব তখন তো আরো ক্লিয়ার হয়ে যাবে http ফাইল কালেকশন বেসের মধ্যে কি কি থাকছে আর http পোস্টেড ফাইল বেসে কি কি উঠছে। 4টে পার্ট ছাড়া কিন্তু আর কিছু ওঠে না http ফাইল পোস্টেড ফাইল বেসে। ঠিক আছে, হলো। ওই যে বেস 64 যেটা, সেটাকেও অনেকে ডেটাবেসে সেভ করে, কিন্তু ওই বেস 64 কখনো আমরা ডেটাবেস সেভ করে কাজ করি না, কারণ বেস 64 স্ট্রিং কিন্তু বিশাল বড় একটা স্ট্রিং হয়, এতে কি হয় ডেটাবেস অনেক ভারী হয়ে যায়। সেই জন্য ফাইলের পাথটাকেই আমি ডেটাবেসে পাঠাই আর ফাইলটাকে সেভ করি হচ্ছে ফোল্ডারের মধ্যে। হলো, ক্লিয়ার সবাই এটুকু? তাহলে এখানে যেমন স্যার আপনি ফাইলটাকে আমরা আজকে একটা ডাইনামিক ফোল্ডারে সেভ করা শিখছি, মানে ওখানে স্টোর হবে। তো এমনি যদি আমরা এমনি যে নরমাল যখন ফাইল আপলোড করি, একটা ফাইল আপলোড হওয়ার পরে তারপরে কিছু আরো অন্যান্য কাজ করে লাস্টে সেভ বাটনে ক্লিক করি, তো সেখানে এই সলিউশন ফোল্ডারের মধ্যেও কোথাও সেভ করে রাখা যায়, ইন মেমরি কোথাও সেভ করে রাখা যায় না? না, মানে ধরুন আমার টেম্পোরারি কোন একটা ফোল্ডারে রাখতেই হবে, সেটা সলিউশনের মধ্যেও বা বাইরেও। হ্যাঁ, সেটা করা যাবে। না বলছি আমি যখন ফাইল আপলোড করছি, মনে করে একটা পিকচার আপলোড করলো,
করার পরে সে বাকি টেক্সট বক্সে তার অন্যান্য ডেটাগুলো দিল, দিয়ে যখন ফর্মটা সাবমিট করলো, ফর্ম হোক বা যাই হোক এজেন্ট রিকোয়েস্ট যখন সাবমিট করলো, সব ডেটাগুলো যখন যাচ্ছে, তো তখন ওই তখন যে পাথটা যদি সেভ করি, মানে ইমেজের পাথটা বা কিছু, তো ওই মাঝখানে যখন ওই ফাইলটা আপলোড করেছিলাম, তখন ফাইলটা কোথায় স্টোর হতো? মানে এই কোনো টেম্পোরারি ফোল্ডারে স্টোর করা হতো, তাই তো? মানে মেমোরি হতো না তো? না, তুমি বলতে চাইছো যে এরকম একটা ফর্ম আছে, এখানে আরো কিছু ফিল্ড আছে, তাই তো? হ্যাঁ, সেই field আছে। ফিল্ডগুলো ফিল আপ করলাম, ফাইলটাকে চুজ করলাম, হলো? হ্যাঁ। চুজ করে আমার একটাই তো সাবমিট বাটন থাকে। এই যে চুজ যখন করলাম, তখন ফাইলটা কোথায় গেল? এই যে ফাইল আপলোড, যে কন্ট্রোলস ইনপুট টাইপ ফাইল, হ্যাঁ, ওখানে চুজ করলাম, চুজ হ্যাঁ, করার পরে এর ফাইল মধ্যে ধরে রাখে তো, হ্যাঁ, চুজ যখনই করে তখন এর মধ্যে ধরে রাখে না। আচ্ছা, তো এই যে ফাইল আপলোড যেমন টেক্সট বক্সে যখন তুমি কোনো ভ্যালু দিচ্ছ, হ্যাঁ, তখন টেক্সট বক্সে ভ্যালুটা থাকে, হোল্ড করা থাকে, তো তা ভ্যালু তার মানে এই কন্ট্রোলটার মধ্যে, ফাইল আপলোড কন্ট্রোলটার মধ্যে এইটা ধরে থাকে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এবার ওখান থেকে আমি যদি সেভ করতে চাই কোনো টেম্পোরারি ফোল্ডারে করতে পারি, হ্যাঁ, যেরকম বা আমরা যদি সেভ করি সেম জিনিস। বা যদি সেভ না করি, এখান থেকে শুধু পাথগুলো তুলে ডেটাবেসে পাঠিয়ে হ্যাঁ, দিলাম। সে একই জিনিস হলো, আচ্ছা, সেম কাজ। এখন যেটা করছি, এখন এইখানে প্রথমে ফাইল যখন চুজ করবো, এই ফাইল আপলোড কন্ট্রোলের মধ্যে স্টোর হবে, তারপর ধরে রাখবে আর কি, হোল্ড করে রাখবে, তারপরে তারপরে যখন সাবমিট বাটনে ক্লিক করলে দেখো, যখন তখন সাবমিটে ক্লিক করছি, এই লাইনটা দেখেছো, ফাইল আপলোড কন্ট্রোল সাইডে গেট 0, এখান থেকে তো ভ্যালুটা তুলে নিয়ে এলাম, ভ্যালুটা তুললাম। আচ্ছা, বুঝা গেছে? হ্যাঁ, তুলে এবার যখন সাবমিট করবো, তখন আর কি তখন ওই যেটা আমি সেভ করে পাথ যেই সেভ ফোল্ডারে, হ্যাঁ, একদম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এইটুকু হলো HTTP পোস্টেড ফাইল বেস। এবার এখানে আগে কি করো, সবার ফার্স্টে আমি এখানে লিখবো স্ট্রিং ফোল্ডার পাথ, FOLDERPATH। ফোল্ডার পাথটা কোথায় আমি সেভ করেছিলাম? ওয়েব কনফিগে, তাই তো? এখানে লিখবো হচ্ছে convert.toString, এখানে লিখবো হচ্ছে কনফিগারেশন ম্যানেজার ডট অ্যাপ সেটিংস। এখান থেকে কোন ভ্যালুটা তুলবো? এই যে পাবলিশ ফোল্ডার পাথ যেটা লিখেছিলাম, উঠে এলো। এখানে নিলাম স্ট্রিং ফাইল, FILE ফাইল নেম, ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করে নিই, স্ট্রিং নিউ ফাইল নেম স্ট্রিং ডট এমটি, স্ট্রিং FILE ফাইল EX ফাইল এক্সটেনশন। এই হলো স্ট্রিং, কি যাবে ফাইল নেম উইথ পাথ, যেটা ডেটাবেসে গিয়ে আমার সেভ হবে। স্ট্রিং একটা ভ্যারিয়েবল নিলাম, স্ট্রিং ডট এমটি। হয়ে গেল। তাহলে এর মধ্যে উঠলো ফাইলের 4টে পার্ট। এখান থেকে কি তুলো? ফাইল নেম, FILE ফাইল নেম ইকুয়াল টু কি হবে? এই যে ফাইল FILE মানে HTTP পোস্টেড ফাইল বেস ক্লাসের অবজেক্ট ডট দিয়ে কি ফাইল নেম প্রপার্টি। তাহলে এখান থেকে ফাইলের নামটা উঠলো। এবার নিউ ফাইল নেম, আমি তো একটা অন্য নাম দেবো, তাহলে এই নিউ ফাইল নেম ভ্যারিয়েবলে কী হবে? সেই যে গুইড আইডি, GUID গুইড আইডি ডট নিউ গুইড আইডি ডট টু স্ট্রিং, একটা ইউনিক নেম সেট করলাম। এবার কি করতে হয় না, ফাইলের এক্সটেনশন তুলতে হয়। তাহলে কীভাবে তুলতে আমরা শিখেছিলাম, ফাইল এক্সটেনশন ইকুয়াল টু কী লিখবো? ওই যে ফাইল নেম ডট সাব স্ট্রিং করতাম, মনে পড়ছে? স্যার গুইড আইডিটা কি একবার বলবেন? গুইড আইডিটা হচ্ছে ইউনিক নাম, একটা ইউনিক স্ট্রিং গুইড আইডি, যেটা কখনো রিপিট হয় না। আচ্ছা আচ্ছা, বুঝে গেছে? মনে হয় পুরোনো, মনে হয় গ্লোবাল ইউনিক আইডেন্টিফায়ার এরকম কিছু একটা। কোনোদিন এই ভ্যালুটা রিপিট হবে না তোমার। হ্যাঁ, একটা নিউ করে নাম্বার বা কিছু একটা দেয় সবকিছু মানে তোমার নাম্বার হোক স্ট্রিং একসাথে একটা মিক্সড আপ করা থাকে একটা এরকম টাইপের, মানে ইউনিক হবে আর একদম। মানে ওই ভ্যালুটা কখনো রিপিট হয় না কোনোদিনই। ঠিক আছে। এবার দেখো ফাইলের এক্সটেনশন তুলছি কিভাবে? ফাইল নেম ডট সাবস্ট্রিং ফাংশন দিয়ে কি করছি? ফাইল নেম ডট লাস্ট ইন্ডেক্স অফ, মানে ফাইল নেম ধরো লিখলাম ডকুমেন্ট ডট PDF, তার লাস্ট ইন্ডেক্স অফ যেখানে ডট পাবে তার পরের
পার্টটাকে তুলবো, মানে এক্সটেনশন শুধু পিডিএফ ডট টু লোয়ার কেসে মেনটাকে তুলে দিলাম। তাহলে ফাইল এক্সটেনশনটা এর মধ্যে আমার উঠে গেল, নিউ ফাইল নেমটা উঠলো। এবার আমরা ডেটাবেসে কোনটাকে সেভ করি? ফাইল নেম পাথ। তাহলে পাথ কি? ডি ড্রাইভ। এবার কি করব? ডায়নামিকভাবে ফোল্ডারটাকে তৈরি করা শিখব। আমাদের নিউ ফাইল নেম পেয়ে গেলাম, ফাইল এক্সটেনশন উঠে এলো। এবার আগে থাকে পাথ। চেষ্টা করছি যে লাস্ট ইন্ডেক্স অফ ডট যেটা করলেন ওখানে ধরে মানে অনেকগুলো ডট থাকলে লাস্টের যে ডট তার ইন্ডেক্স করবে, তাই? লাস্টের যে ডট সেই ইন্ডেক্সটা খুঁজবে, মানে আচ্ছা। লাস্টের কোথায় ডট আছে সেটা খুঁজবে। হ্যাঁ, প্লাস last দিয়ে 1, মানে যেমন ডকুমেন্ট ডট পিডিএফ, তাহলে ওখানে ডট তো একটাই, যে লাস্টের ডট, ডটের পরের পোরশন প্লাস 1 পরের একটা পোরশন। ফাইলে এরকম নাম হলো যেখানে হয়তো দু তিনটে ডট আছে, হ্যাঁ, লাস্টের যে ডট সেটাই ডট এক্সটেনশনটা তোলার জন্য। একদম। ঠিক আছে। এইবার सर प्लस वन হ্যাঁ বলো মুমতাজ। प्लस वन डॉट के बाद डॉट के बाद क्या मतलब? ये वाला लास्ट इंडेक्स ऑफ, मतलब तुम्हारा एक फाइल का नाम है, सोचो image1.jpg, तब तक क्या क्या एक्सटेंशन को हम फेच कर रहे हैं, तो फाइल नेम सब स्ट्रिंग करके हम क्या कर रहे हैं? फाइल नेम डॉट लास्ट इंडेक्स ऑफ, मतलब लास्ट में जहाँ डॉट मिलेगा image1 डॉट, वो डॉट के बाद +1 करके उसके बाद वाला इंडेक्स को उठाएंगे। डॉट के बाद डॉट जेपीजी रह सकता है, डॉट पीडीएफ रह सकता है, तो वो डॉट के बाद जो एक्सटेंशन वो लोअर केस पे हम उठा के ये एक्सटेंशन ये वेरिएबल के अंदर सेव कर दिए। क्लियर हुआ? मुमताज क्लियर हो जाए? हाँ सर হ্যাঁ ঠিক আছে, একটু রিজয়েন করলো দেখলাম। এই সিদ্ধার্থ ক্লিয়ার হয়েছে টুকু? হ্যাঁ স্যার। রিদ্ধি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। সুমনা? হ্যাঁ স্যার। সুমনা কি এখন তোমার কোম্পানিতে এই মুহূর্তে ফাইল আপলোডের কোনো কাজ তোমাকে দিয়েছে? না স্যার, ফাইল আপলোডের কোনো কাজ নেই। এবার আসলে এরকম একটা কাজ দেবে, কিন্তু এটা শিখিয়ে দিচ্ছি আমি। স্যার এইচটিটিপি পোস্টেড মানে এইচটিটিপি ফাইল কালেকশন বেস হোক বা পোস্টেড ফাইল বেস হোক, এটা যেহেতু ডট নেটের একটা ক্লাস, আপনি এটা এমভিসি আর্কিটেকচার ইউজ না করলে এমনি করলেও তো এই ক্লাসটা ইউজ করা যাবে, তাই তো? আচ্ছা ঠিক আছে। এবার দেখো, हाँ सर हाँ सर এবার কি করব? ডায়নামিক ভাবে ফোল্ডারের পাথটা ক্রিয়েট করব। তাই কিভাবে ক্রিয়েট করতে হয়? প্রথমে লিখলাম বুলিয়ান, প্রথমে লিখবো হচ্ছে exist এক্সিস্ট মেইন folder মেইন ফোল্ডার। প্রথমে একটা বুলিয়ান টাইপ ভ্যারিয়েবল নিচে দেখে নাও, এক্সিস্ট মেইন ফোল্ডার, মেইন ফোল্ডারটা এক্সিস্ট করছে কিনা। কিভাবে চেক করতে হয়? system.io.directory.exist ফাংশন, এর মধ্যে কি পাস করতে হবে? ফাইল পাথ। আমাদের ফাইল পাথটা তুলেছিলাম হচ্ছে কি ডি ড্রাইভ folder, প্রথমে ফোল্ডার পাথ প্লাস দিয়ে কি লিখবো? ডকুমেন্ট DOCUMENT ডকুমেন্ট। দেখো এখানে কি লিখে? বুলিয়ান টাইপ ভ্যারিয়েবল। কি চেক করছি? system.io.directory, মানে ডি ড্রাইভে ডাইরেক্টর এক্সিস্ট, কি এক্সিস্ট করছে? যে ওই ফোল্ডার পাথ আছে কি না, মানে মেইন ফোল্ডার পাথে কি ছিল? ডি ড্রাইভের মধ্যে ডকুমেন্ট আছে কি না। যদি থাকে ভালো, যদি না থাকে এবার লিখবো ইফ নট, যদি না থাকে exist এক্সিস্ট মেইন ফোল্ডার। যদি না থাকে তাহলে আমাকে কি করতে হবে? ফোল্ডার পাথটাকে ক্রিয়েট করতে হবে। হ্যাঁ মুমতাজ বলো। सर जो डॉक्यूमेंट फोल्डर में जो आपने पहले बना दिए वही फाइंड कर रहा है ना? हाँ, ये फोल्डर पाथ, हाँ ये फोल्डर पाथ का अंदर क्या उठेगा? डी ड्राइव का नाम उठेगा। उसके बाद हम फोल्डर क्रिएट कर रहे हैं, ये नाम से फोल्डर क्रिएट होगा। पहले चेक कर रहा है वो डी ड्राइव के अंदर ये फोल्डर है या नहीं, ये बुलियन टाइप। system.io.directory.exist फंक्शन, एग्जिस्ट मतलब एग्जिस्ट करता है या नहीं। इफ नॉट, अगर एग्जिस्ट नहीं करता, मतलब अगर वो फोल्डर वो डी ड्राइव के अंदर अगर नहीं रहता है तो वो फोल्डर को हम क्रिएट करेंगे। तो हाउ टू क्रिएट, এখানে লিখব হচ্ছে system.io.directory.create directory, ক্রিয়েট ডাইরেক্টরি ফাংশন, ডাইরেক্টরি কি করছি? ক্রিয়েট করছি। কি হবে? folder ফোল্ডার পাথ কনক্যাট করে কোনটা? এই নামের ডাইরেক্টরি ক্রিয়েট করব, মানে এই নামে আমি ফোল্ডারটা বানাবো।
তাহলে আমার কি হলো, ফোল্ডারটা তৈরি হলো ডি ড্রাইভের মধ্যে। তাহলে এখন আমার ফোল্ডার পাথটা কি থাকবে, কীভাবে থাকবে, FOLDER ফোল্ডার পাথ প্লাস ইকুয়াল টু কী হবে, ডকুমেন্ট, এই দিলাম ডকুমেন্ট, তারপরে দুটো স্ল্যাশ, এটা হলো ফোল্ডার পাথটা আপাতত তৈরি হলো, ডি ড্রাইভ তার মধ্যে ডকুমেন্ট। ক্লিয়ার হয়েছে? এইটুকু সব ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। দেখো যখন কোনো ফোল্ডার পাথ, দেখো ভালো করে দেখে নাও, এই ডি ড্রাইভে IOCL ডক, এইটা তো পাথ, কী লেখা আছে, D: এই, দেখো এই পাথ আমার প্রথমে কী তৈরি হচ্ছে, D: ডকুমেন্ট, তারপর তো স্ল্যাশ থাকে, তা সেটাই এখন তৈরি করে দেখো, এই হলো। তাহলে আমার ডি ড্রাইভের মধ্যে ডকুমেন্ট বলে ফোল্ডার তৈরি হলো। এবার কি করতে হবে, ফিনান্সিয়াল ইয়ার, ফিনান্সিয়াল ইয়ারটা আমি কিভাবে পাবো, এখানে দেখো ইউটিলিটি বলে আমার একটা ক্লাস ছিল, এখানে গেট কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার বলে একটা ফাংশন লেখা আছে, দেখেছো? এই ফাংশনটার মধ্যে কোডটা আমার লেখা রয়েছে, গেট ফিনান্সিয়াল ইয়ার, মানে কোন ইয়ার সেটা ডায়নামিকভাবে আমার তৈরি হবে, এটা আমাকে নিজে লিখতে হচ্ছে না, এই নিয়ে ফাংশনটা আমি কি করব, এখানে কল করব। তাহলে ফিনান্সিয়ালে করতে গেলে এখানে লিখবো হচ্ছে প্রথমে স্ট্রিং ফিনান্সিয়াল ইয়ার যদি দেই, এখানে একটা স্ট্রিং FINN ফিনান্সিয়াল ইয়ার, তাহলে কি লিখবো, ইউটিলিটি ক্লাস ডট গেট কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার, এর মধ্যে ফিনান্সিয়াল ইয়ারটাকে আমি তুললাম। এবার বুলিয়ান টাইপ ভ্যারিয়েবল বুল, এখানে লিখবো EXIST এক্সিস্ট ফিনান্সিয়াল ইয়ার, তাহলে কি হবে, system.io.directory.exist ফাংশন। তাহলে এখন ফোল্ডার পাথ, ফোল্ডার পাথে কি আছে, ডি ড্রাইভ ডকুমেন্ট, কনক্যাট করব কোনটা, FINN ফিনান্সিয়াল ইয়ার। এবার এখানে কন্ডিশন দেব, ইফ নট EXIA এক্সিস্ট ফিনান্সিয়াল ইয়ার, যদি ফিনান্সিয়াল ইয়ার না থাকে তাহলে কি হবে, system.io.directory.create ডাইরেক্টরি, তাহলে ওই ডি ড্রাইভের ডকুমেন্ট ফোল্ডারের মধ্যে আমার ফিনান্সিয়াল ইয়ার ফোল্ডারটা, ওই নামে একটা ফোল্ডার তৈরি করতে হবে। তাহলে FOL ফোল্ডার পাথ প্লাস দিয়ে কি লিখবো, ফিনান্সিয়াল ইয়ার, এই আমি পাস করলাম। তাহলে আমার ফোল্ডার পাথটা কি হবে, FOLDER ফোল্ডার পাথ প্লাস ইকুয়াল টু FINN ফিনান্সিয়াল ইয়ার, কনক্যাট করছি এখানে এই দুটো। তাহলে এখন আমার কি তৈরি হলো, ডি ড্রাইভের মধ্যে ডকুমেন্টের মধ্যে ফিনান্সিয়াল ইয়ার হলো এইটুকু। তারপরে কি থাকবে ওই ইয়ারের, হ্যাঁ বলো। বলছি স্যার, ওই যখন আপনি প্রথমে এক্সিস্ট আন্ডারস্কোর মেইন ফোল্ডারে system.io.directory.exist ফোল্ডার পাথ প্লাস ডকুমেন্ট করলেন, এবার চেক যখন করছেন যদি এক্সিস্ট না করে, মেইন ফোল্ডারে যদি পাথটা এক্সিস্ট না করে তাহলে ক্রিয়েট করবো ওকে, এবং সে ক্রিয়েট করার সময় ফোল্ডার পাথ সমান ফোল্ডার পাথ প্লাস ডকুমেন্টের পরে একটা স্ল্যাশ অ্যাড হয়েছে, দুটো কিন্তু যদি এক্সিস্ট করে যায়, মানে যদি অলরেডি এক্সিস্ট করে যায় তাহলে ইফে ঢুকবে না। আমি কোশ্চেনটা করে দেখ, বলছি স্যার যদি এক্সিস্ট করে যায় তাহলে তো আপনার পাথটা হচ্ছে ফোল্ডার পাথ প্লাস ডকুমেন্ট, ওর পরে তো স্ল্যাশটা তখন হচ্ছে না, যখন কনক্যাটিনেট করতে যাবো তখন আপনি ইফে তো যদি এক্সিস্ট না করে তাহলে আমরা ফোল্ডার পাথ ক্রিয়েট করে ডকুমেন্টের পরে স্ল্যাশটা দিচ্ছি, কিন্তু অলরেডি যদি এক্সিস্ট করে থাকে ওখানে ডকুমেন্ট যদি পেয়ে থাকে তাহলে কি স্ল্যাশটা পাবো পরে যখন কনক্যাটিনেট করব, যখন এক্সিস্ট করে থাকবে এই এর মধ্যে ঢুকবে না, ঢুকলো না, কিন্তু সেখানে তো আপনার এক্সিস্ট আন্ডারস্কোর মেইন ফোল্ডার সমান ফোল্ডার পাথ প্লাস ডকুমেন্ট হয়ে যাবে, ডকুমেন্টের পরে কোনো স্ল্যাশটা নেই। এবার যখন আমি কনক্যাটিনেট করতে যাবো ফিনান্সিয়াল ইয়ারের সাথে দেখো তখন কি স্ল্যাশটা পাবো, এখানে কি রকম আছে দেখেছো, লাস্টের স্ল্যাশ কিন্তু থাকে না, দেখেছো স্ল্যাশ থাকবে না। এবার যদি আপনি ফিনান্সিয়াল ইয়ারটা কনক্যাটিনেট করেন, এই যে ফিনান্সিয়াল ইয়ার দেখো কিরকম আসছে, দেখো লাস্টে কিন্তু থাকে না। না স্যার আমি বলতে চাইছি স্যার যে আপনি যখন ফোল্ডারে যখনই ঢুকছেন সাব ফোল্ডারে তখন অটোমেটিক একটা তো স্ল্যাশ করছে তো, কিন্তু এখানে ওই যখন আপনার ওই যেখানে লাস্টে যেটা করলেন আপনি ওই যখন নট ঢুকলেন, নট ঢোকার আগে যেখানে এক্সিস্টটা করছে মানে ফোল্ডার পাথ প্লাস ফিনান্সিয়াল এর এক জায়গায় লেখা আছে না, যেখানে আপনি এখন ডকুমেন্ট হাইলাইট করে রেখেছেন ঠিক তার নিচের লাইনের পরের লাইনটা শেষের দিকে যেখানে ওই ফোল্ডার না তার উপরে
আর তার নিচে ওই বুল ফাংশনটা যেটা আছে, বুলিন নিচে নিচের বুলিনটা, না নিচে বুল যেটা রিটার্ন করছে এক্সিস্ট ফিনান্সিয়াল, হ্যাঁ ওইটার শেষে দেখুন স্যার ফোল্ডার পাথ প্লাস ফিনান্স, হ্যাঁ ওইটাই স্যার, যেটা আপনার ওই বুলিন টাইপ রিটার্ন করছে এখানে এখন আছে, এখন যেটা আছে ওর লাইনটা শেষের দিকে যে ফিনান্সিয়াল ইয়ার আছে না, ফোল্ডার পাথ প্লাস ফিনান্সিয়াল ইয়ার। আর আমার প্রশ্নটা হচ্ছে ফোল্ডার পাথটা যদি উপর থেকে পাচ্ছি তো ফোল্ডার পাথটা, সেই পাথটাই যদি ওই ফোল্ডার পাথ প্লাস ডকুমেন্ট হয়ে থাকে তাহলে কি ওই স্ল্যাশটা পাবো, সেটাই একটা কনফিউশন হচ্ছে। দেখো প্রথমে আমার কি রয়েছে, প্রথমে আমার দেখলো যে এক্সিস্ট মেইন ফোল্ডারটা আছে কিনা, আগে বলো এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা। আমি বললাম আছে, মানে আমি বললাম আছে, ওই ভেতরটা ক্লিয়ার হয়ে গেছে আছে, মানে সব লজিক সব ক্লিয়ার, আমার একটু ওই এটা স্ল্যাশ নিয়ে ডাউট হচ্ছে, হ্যাঁ বলে দিচ্ছি, যদি থাকে তাহলে আমার এখানে ঢুকছে না, বলো ঢুকছে না। এবার ফিনান্সিয়াল একটা তুললো যেরকম ভাবে তোলে, হ্যাঁ তারপর এখানে চেক করছে কি ফোল্ডার পাথ ফিনান্সিয়াল ইয়ার, এটাতে এখানে কি করছি বুলিয়ানটা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, যে এখন ফোল্ডার পাথটা হচ্ছে D:ডকুমেন্ট, তার সাথে এইটা অ্যাড করেছি, করলাম। এইবার চেক করছি সেরকম যে ইফ এক্সিস্ট, যদি না থাকে তাহলে তৈরি হবে, যদি থাকে তাহলে কি আমার এখানে ঢুকবে না, কনক্যাট করছি তা। এবার এরপরে তুমি বলছো ওই স্ল্যাশটা পাবে কি না, তাই তো? আগে পরে না আগে, ও এর আগে এই ফোল্ডার পাথ স্ল্যাশ, এই যে এখানে করা আছে, হ্যাঁ এটা করা আছে না, ওইটা তো স্যার ওই নট এক্সিস্টের সময় ঢুকলাম তখন তো পাবে, যদি নাই ঢুকি আগে থেকে ডকুমেন্ট হয়ে থাকে হ্যাঁ পাবে তাহলেও পাবে, তাই হ্যাঁ 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 ওইটাই একটু কনফিউশন, অবশ্যই ঠিক আছে বোঝা গেছে। তাহলে এইটুকু পর সবার ক্লিয়ার হয়েছে যে ডকুমেন্ট, তার মধ্যে ফিনান্সিয়াল ইয়ারটা কিভাবে তুলতে হয়, ইউটিলিটি ক্লাস ডট গেট কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার, ক্লিয়ার এইটুকু? শুভম ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার ক্লিয়ার ক্লিয়ার, তো? হ্যাঁ স্যার। এবার কি বলছি না, এই ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে কারেন্ট মান তুলতে হবে, কারেন্ট মান তুলতে গেলে কি করতে হয়? স্যার ফিনান্সিয়াল ইয়ার ব্যাপারটা কেন আসছে এটাই ফিনান্সিয়াল ইয়ার মানে সমস্ত জায়গায় একটা ফিনান্সিয়াল ইয়ার থাকে, তো ট্যাক্স ইয়ার থাকে না, 20, 21, 21, 22, 19, 20 থাকে না, তুমি কোন সালে কোন ফিনান্সিয়াল ইয়ারের ডকুমেন্টটাকে সেভ করতে চাইছো, আচ্ছা সে রেসপেক্টে। এখন ফিনান্সিয়াল কি চলছে 21, 22, হ্যাঁ আগের বছরে কি এই মার্চের আগে থাকতো 20, 21, ফিনান্সিয়াল ইয়ারটা আমার শুরু হয় কবে থেকে, মার্চে গিয়ে এন্ডিং হয় না, ইয়ার এন্ডিং এপ্রিল থেকে হয়, এটা যদি মার্চের আগে হতো, মার্চে হতো তাহলে এখানে আসতো 20, 21, আর এখন আসবে কি 21, 22 আসবে, বোঝা গেছে? सर पीडीएफ का डेट जो पीरियड होगा वही फाइनेंशियल ईयर हो गया ना। क्या बोला? डॉक्यूमेंट जो रिवीजन बन रहा है उसी दिन का डेट को वो क्रिएट कर देगा। डेट? हाँ फाइनेंशियल ईयर में ना तो जैसे पीडीएफ कर रहे, पीडीएफ अपलोड करने के साथ ही डेट हमारे साथ ज्वाइन हो जाएगा ना उसका पीडीएफ में। पीडीएफ अपलोड करने के साथ डेट अपलोड हो जाएगा? अभी जो करंट फाइनेंशियल ईयर लिखे हैं उसका पर्पस क्या है? ये वाला जी ये वाला का काम एक फोल्डर क्रिएट होगा फिनेंशियल ईयर नाम का, जैसे हम यह दिखाया था ना, ये देखो क्या लिखा है 22, 20, ये नाम से फोल्डर क्रिएट होगा। अच्छा अच्छा ठीक है सर। हाँ এবার এটা হলো ফিনান্সিয়াল, এবার স্যার একবার ওই কনফিগ ফাইলটা একটু খুলবেন, পাথটা কি দিয়েছেন আর একবার একটু দেখুন। হ্যাঁ নিশ্চয়ই, ওয়েব কনফিগারেশন ফাইলটা, ওই কনফিগটা বলছো তো, এই দেখো এই যে পাথ, এই যে স্যার এই যে লাস্টে আপনি স্ল্যাশটা দিয়ে দিয়েছেন বলে সমস্যাটা হয় না, আর আমি এখানেই কনফিউশন ছিল, প্রথম থেকে স্ল্যাশ পেয়েই যাবে। হ্যাঁ এটা বলছি তো, আমি সেটা খেয়াল করিনি আচ্ছা আমি বলছি স্ল্যাশ পাবে তো, এটা আমি এখানে হ্যাঁ, দিয়ে রেখেছি, এখানে না দিলে তো হতো না তো। হ্যাঁ তাহলে ক্লিয়ার হয়েছে সোমেন এবার? হ্যাঁ স্যার সিদ্ধার্থ একটু ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এই কাজ কি করেছো এখন অবধি? না স্যার। এবার কি হবে, কারেন্ট মানটা তুলবো, কারেন্ট মান তুলতে কীভাবে করতে হবে, কোডটা ডিএটি ডেট টাইম, তাই তো, ডেট টাইম একটা অবজেক্ট নিলাম, ইকুয়াল টু দেবো হচ্ছে তোমার ডিএটি ডেট টাইম ডট নাও ফাংশন, হলো
এই ক্লাসের অবজেক্ট হলো এইবার এখানে কারেন্ট ডেট কারেন্ট এখানে লিখলাম যে স্ট্রিং CURRENT কারেন্ট মান্থ MONT কারেন্ট মান্থ তুলতে গেলে তাহলে কি লিখবো DT.toString দেখে নাও কারেন্ট মান্থ কীরকম দেবে তোমরা এপ্রিলটাকে পুরো লিখবে নাকি APR যেরকম থাকে মার্চ পুরো লিখবে না MAR জানুয়ারি পুরো কথাটা লিখবে না JAN এরকম লিখতে চাও কোনটা? স্যার মানে দুটো কোডই একটু দেখান না তাহলে ভালো হয়। দুটোই দেখাতে মানে হবে? মানে আপনি যেটা দিয়ে করতে চান করুন, মানে দুটো একটু কোডটা দেখিয়ে দেবেন। হ্যাঁ কোড কি দেখো 1 2 3 4 এই চারটে এম দাও মানে JANUERY বা MARCH মার্চ, যদি তিনটে এম দাও MAR APR, বোঝা গেছে? আচ্ছা চারটে দিলেই পুরো এটা নিয়ে নেন, আর তিনটে দিলে ওই যেরকম থাকে না অনেক সময় দেখবে MAR APR JAN JULY জুলাই JUL থাকে তো, AUG অগাস্ট, ACP সেপ্টেম্বর, OCT অক্টোবরের প্রথম তিনটে, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর চারটে মানে পুরো মাসটা আসবে, হলো? আচ্ছা কারেন্ট মান তুললাম, তারপর সেম প্রসেস তাহলে বুল এখানে লিখবো হচ্ছে EXIST এক্সিস্ট CURRENT কারেন্ট MONT মান্থ, তাহলে কি হবে system.io.directory.exist, তাহলে কি হবে FOL ফোল্ডার পাথ কনক্যাট করছে কোনটা CURRENT কারেন্ট মান, একটা ভ্যারিয়েবলে তুললাম বুলিয়ান টাইপ ইফ। স্যার ওই যে স্যার MNM বললেন না, মনে করুন স্যার ওই ডেটটাকে পুরো ডেটটাকেই তুলতে চাইছি, এখানে তো একটা ফোল্ডার ক্রিয়েট করছি মান্থের নাম দিয়ে, ঠিক আছে ওকে। বাট যখন আপনি শিখিয়ে ছিলেন হয়তো আর হট করে মনে করছে না যে আপনি কোনো একটা স্পেশাল ফরম্যাট দিতে চাইলেন, মনে করুন মাস আগে ডেট পরে, তাহলে ওগুলোর জন্য কি ওই কতগুলো কোড থাকে 103 104 ওইভাবে করতে হয় নাকি এখানে এইভাবে MNM /DB এরকম করে করা যায়? ওই /DB যে করা যায় /DB, মানে একটা লাইনের উপরে লিখবেন না যে এই কি রকম ফরম্যাটটা চাইছো আমাকে বলো, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। এইভাবে কোন ইয়ার মানে তারপরে মান্থ তারপরে ডে যদি এরকমই করতে চাই, পুরো ডেটটাকে তুলতে চাই, তাহলে কিভাবে লিখব? ইয়ার মান ডে, হ্যাঁ মানে পুরো দিন, হ্যাঁ ইয়ার তাহলে মান ডে মানে এরকম ভাবে করলেই হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা তবে যে আগে পিছিয়ে করে যদি মান দিয়ে তাহলে সেই এখানে তুমি যে ফরম্যাট লিখবে ঠিক সেই ফরম্যাটেই উঠবে। আচ্ছা তুমি ডে মান্থ ইয়ার করো তাহলে ডে মান্থ ইয়ার হিসেবে উঠবে, ইয়ার মান্থ ডে মানে এইভাবে উঠবে। যদি স্ল্যাশ করতে চাই বা কনক্যাট করে করতে হবে মাঝখানে প্লাস দিয়ে। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, বুঝে গেছে? হ্যাঁ ঠিক আছে। মানে কি স্যার এই মাঝখানেই কনক্যাট এই মধ্যে স্ট্রিং এর মধ্যেই কনক্যাট করে দেবো একদম না এর মধ্যে করে দেবে? আচ্ছা ঠিক আছে। তাহলে কি হলো প্রথমে ডে উঠলো, প্রথমে ডে হাইপেন মান্থ হাইপেন ইয়ার এরকম হয়ে গেল। হ্যাঁ মানে ওই টু স্ট্রিং মেথডটার মধ্যেই পার্ট করে দেবো স্ট্রিং। আচ্ছা একদম ঠিক আছে। তাহলে এবার চেক করবে কি ইফ এক্সিস্ট EXIS এক্সিস্ট কারেন্ট মান, যদি না থাকে তাহলে ডাইরেক্টরি তৈরি করবে system.io.directory.create ডাইরেক্টরি FOLDER ফোল্ডার পাথ কনক্যাট করবো কোনটা কারেন্ট মান, এই হলো। তাহলে এখন ফোল্ডার পাথটা কি আছে FOLDER ফোল্ডার পাথ প্লাস ইকুয়াল টু এখানে কি হবে CURR কারেন্ট মান কনক্যাট করছি এই দুটো। স্যার এই যে ফোল্ডার পাথটা দিলেন এখানে কি ফিনান্সিয়াল ইয়ারটাও অ্যাড হয়ে আসছে তাই? অবশ্যই প্রথমে দেখো কি চেক করছে ডি ড্রাইভের মধ্যে ডকুমেন্ট, তাহলে এখানে ফোল্ডার পাথটা কি হলো ডি ড্রাইভের সাথে ডকুমেন্ট, তারপরে কি ডি ড্রাইভ তারপরে ডকুমেন্ট তারপরে ফিনান্সিয়াল ইয়ার, তারপরে কি ডি ড্রাইভ তারপরে ডকুমেন্ট তারপরে ফিনান্সিয়াল ইয়ার তারপরে মান্থ, বোঝা গেছে? হ্যাঁ তারপরে কি থাকবে ওই মাসের কোন দিন, যদি দিন বের করতে চাই हाँ करंट मंथ प्लस डबल स्लैश दी इसका मतलब कॉन्कैट हो रहा है, पाथ के बाद स्लैश होता है ना D:/ उसके बाद फोल्डर नेम स्लैश उसका फोल्डर नेम स्लैश, वो पाथ वाला तो हम क्रिएट कर रहे हैं। ये जो पाथ इधर D:/ उसके बाद फोल्डर का नेम स्लैश उसके बाद इसके अंदर स्लैश, ये स्लैश के लिए हम कॉन्कैट कर रहे हैं। क्लियर हुआ? हाँ सर। এবার কি করব ये কারেন্ট মান্থের পর আজকে ডেট, তাহলে এখানে লিখলাম স্ট্রিং CURRENT কারেন্ট DAT ডেট, তাহলে কি হবে ওই যে ডেট টাইম যে ক্লাসের অবজেক্ট ডট টু স্ট্রিং ডেট দিতে গেলে
ডিডি এই দিলেই হয়ে যায়। 04 10, তাই তো? 1 তারিখ হলে 01, 2 তারিখ 02, 10 হলে 10, 11 হলে 11, ক্লিয়ার? ডিডি লেখা এই সেম। ডিডি এমএম কি কেস সেনসিটিভ, মানে স্মল কখনো অবশ্যই অবশ্যই অবশ্যই। মানে এম দিলে ক্যাপিটাল, এম হলে এমটা হবে ক্যাপসে, ডি হবে স্মলে, ওয়াই হবে ক্যাপসে, এরকম ব্যাপার। আচ্ছা বুঝা গেছে? আর তুমি যে ডিটা ক্যাপসে তাহলে কিন্তু ওখানে এই আনডিফাইন্ড বা কিছু একটা উল্টো পাল্টা ভ্যালু পাস হয়ে যাবে কিন্তু। বোঝা গেল? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এবার লিখলাম বুল, এখানে EXISTS এক্সিস্ট CURRENT কারেন্ট ডেট system.io.directory.exist কি এক্সিস্ট করছে? FOLDER ফোল্ডার পাথ, তার সাথে CU এর কারেন্ট ডেট। এখানে চেক করব ইফ নট EXIA এক্সিস্ট কারেন্ট ডেট, যদি না হয় তাহলে কি করব? ক্রিয়েট করব system.io.directory.create directory, এখানে লিখলাম ফোল্ডার পাথ, কনক্যাট করলাম CU কারেন্ট ডেট। তাহলে এখন ফোল্ডার পাথটা কি হবে? FOLDER ফোল্ডার পাথ প্লাস ইকুয়াল টু কারেন্ট ডেট, কনক্যাট করলাম এই। তাহলে আমার কি হলো? পাথ তৈরি হয়ে গেল। এইবার পাথ যখন তৈরি হয়ে গেল তাহলে আমার সেভ হবে কোথায়? এই যে ফাইল নেম উইথ পাথ, এই ভ্যারিয়েবলটা এখানে লিখলাম FILE ফাইল নেম উইথ পাথ, কি থাকতো? FOL ফোল্ডার পাথ। এখন ফোল্ডার পাথ কনক্যাট করব নিউ ফাইল নেম, কনক্যাট করব কি ডট, তারপর কি লিখবো? FILE ফাইল এক্সটেনশন, এই উঠে গেল। তাহলে কি ফোল্ডার পাথ, এটা ব্র্যাকেট দেওয়া লাগবে না, এখানে দিয়েছি। তাহলে ফোল্ডার পাথের মধ্যে পড়লো, গোটা পাথটা উঠে তৈরি হলো, তারপরে নিউ ফাইল নেম ডট দিয়ে ফাইল এক্সটেনশন, যে পিডিএফ হলে পিডিএফ বা যে ধরনের এক্সটেনশনের ফাইল তুমি আপলোড করতে চাইছো। এইবার কি হবে? ফাইলটা সেভ করতে হবে তো। তাহলে HTTP ফাইল কালেকশন, সরি পোস্টেড ফাইল বেসের অবজেক্ট ফাইল, এখানে লিখলাম FILE ফাইল ডট সেভ অ্যাজ, সেভ অ্যাজ কি পাঠাবো? ফাইল নেম উইথ পাথ, এটাকে পাঠিয়ে দিলাম। একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, আগে যখন আমরা সলিউশনের মধ্যে যখন কোনো ফাইলকে সেট করতাম তখন লিখতাম না HTTP পোস্টেড ফাইল বেস ক্লাসের অবজেক্ট ডট সেভ অ্যাজ, তারপরে লিখতাম না সার্ভার ডট ম্যাপ পাথ, তাই তো? এটা তোমার সলিউশনের মধ্যে নয়, সেই জন্য সার্ভার ডট ম্যাপ পাথ লেখা যাবে না। হ্যাঁ স্যার, এটা প্রবলেম খেয়েছিলাম যখন কাজ করেছিলাম ফার্স্ট টাইম, সার্ভার ডট ম্যাপ পাথ করেছি, দেখি বাইরে সেভ হচ্ছে না। হ্যাঁ হবে না তো, সার্ভার ডট ম্যাপ পাথ করা মানেই সলিউশনের মধ্যে গিয়ে সেভ হওয়া, আর এটা তুমি সলিউশনের মধ্যে সেভ করছি না, সেই জায়গায় লেখা আছে দেখো HTTP পোস্টেড ফাইল বেস ক্লাসের অবজেক্ট ডট সেভ অ্যাজ করে ওই পাথটাকে আমি কি করলাম? পাস করলাম। বোঝা গেছে? হ্যাঁ 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 হ্যাঁ, এই প্রবলেমটার সলিউশন মানে ফেসেছিলাম বলে বুঝতে পেরেছিলাম স্যার এই জায়গায়। এবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই সিদ্ধান্ত ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। প্রদীপ ক্লিয়ার হয়েছে? हाँ सर क्लियर ক্লিয়ার হয়েছে? हाँ सर এই রুদ্র শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে একদম। সৌমেন এইটুকু পার্ট হলো ক্লিয়ার তাহলে? হ্যাঁ স্যার ক্লিয়ার। আমি স্যার অন্য কথা ভাবছি, আমি ভাবছি স্যার এই ধরুন সেভ যখন হয়ে গেল ফোল্ডারে, এবার মনে করুন ওখান থেকে আমি ডাউনলোড করতে চাইছি, ডাউনলোড করবো কি করবো পরের কথা। সব শেখাবো। না না আমি বলছি ওটা অন্য কথা, আমি ওটা উপরে আসছেই না। আমি যদি পাথটা পেতে চাই, মানে যেখানে একটা আমার ল্যাপটপে একটা এই ধর এই পাথটাই পেতে চাইছি, যখন সেভ হয়ে গেল তখন এই সলিউশনের মধ্যে থেকে ওই পাথটা কিভাবে পাবো? মানে ওখানে একটা system.io.directory যেমন ইউজ করেছেন, ডিরেক্টরির মধ্যে কি কোনো ফাংশন আছে এখানে? তো আর তুমি কি রকম চাইছো যে আমার? আমি চাইছি ধরুন এই এটা তো সেভ হয়ে যাবে, মানে এই সেভ অ্যাজ করার পরে সেভ হয়ে গেল। তাকে কি ডেটাবেস থেকে তুলতে চাইছো নাকি এখান থেকে চাইছো? না ডেটাবেস থেকে না, আমার এই এখন যেখানে সেভ হচ্ছে এটা মানে কম্পিউটারে কোনো একটা ডকুমেন্টে কোনো একটা ফোল্ডারের মধ্যে আছে ফাংশন। এই পাথটা যদি আমি তুলতে চাই, গেট কারেন্ট পাথ বলে একটা ফাংশন আছে ওই পাথ তোলার, মানে ডিরেক্টরির মধ্যে একদম system.io.directory.ওই গেট কারেন্ট পাথ বা গেট পাথ বলে ফাংশন আছে। এখান থেকে সলিউশনের মধ্যে থেকে গেট কারেন্ট পাথ করলে ওটা দেবে, আচ্ছা পাথটা উঠে আসবে। এবার তুমি যদি ডেটাবেস থেকে তুলতে চাও
ডেটাবেস দরকার, হ্যাঁ ডেটাবেস তুলতে চাইলে সেরকম ভাবে এবার তুমি চাইছো সিনারিওটা যে আমার ডাউনলোড হবে ফাইলটা, তাই তো? হ্যাঁ মানে এই ফাইলটা আমার সেভ হয়ে গেল, আমি ওখান থেকে আবার ডাউনলোড যদি করি, মানে সেভ আমার পুরো মেশিনেই হয়েছে, কিন্তু আমি ওখান থেকে আবার ডাউনলোড করে অন্য একটা যদি ফোল্ডারে ফেলতে চাই, ওই পাথটা কিভাবে পাবো যে পাথে আমি সেভটা হয়েছে? ঠিক আছে, সেটার জন্য কি প্রসিডিওর সব ওইটাই? শিখিয়ে দেবো, এর মধ্যেই শেখাবো। আচ্ছা তাহলে আগে দেখে না, সব শেখাচ্ছি। যেরকম যেরকম রিকোয়ারমেন্ট থাকবে বলবে, এবং সেই রিকোয়ারমেন্টের রেসপেক্ট আমি শিখিয়ে দেবো। ওই রিকোয়ারমেন্টটা আমি ভেবে রেখেছিলাম, যেরকম তো অনেক জায়গায় দেখে থাকে, অনেক সময় দেখেছো যে একটা মোডাল খুললো, ফাইলের নামটা উঠলো, ফাইলের পাথের জায়গাটা পিডিএফের আইকন থাকলো, ফাইলের সাইজটা বলে দিল, পাশের ডাউনলোড বাটন থাকে না? হ্যাঁ স্যার, দেখেছো এরকম কোনোদিন কোনো কাজ? অতটা দিই মানে একটা ফাইল আপলোড করলাম, সেই ফাইলটা আপলোড যখন হয়, এরকম ধরো ক্লায়েন্টের ইস্যু দরকার, ইস্যু রিকোয়ারমেন্ট থাকলো, বা এরকম বলে দিল যে আমি ফাইলটা আপলোড করছি, ফাইলের নামটা আমার ডেটাবেসে যাবে, যে নাম পড়ছে, বা নাম আমি দিলাম না বা দিলাম, যা খুশি, ফাইলের পাথ যেমন ডেটাবেসে যায়, ফাইলটা কত সাইজের, কেবিতে গিয়ে সেভ হবে, কিন্তু এমবিতে না, কেবিতে সেভ হয় ফাইলটা, এটা মাথা রাখবে। এত কেবি, তারপরে টেবিলে দেখাবে পাশে, আর পাতের জায়গায় কি, তার পিডিএফের আইকন থাকে, পিডিএফের আইকনে ক্লিক করলে ফাইলটা পাশের ট্যাবে আমি খুলে দেখাবো, পিডিএফ ফাইল হলে, বোঝা গেছে? আর পাশে ডাউনলোড বাটন থাকবে, যে ডাউনলোড বাটনে ক্লিক করলে পার্টিকুলার ওই ফাইলটা গিয়ে ডাউনলোড হবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। সোমেন ক্লিয়ার হলো? ডাউনলোডটা কোথা থেকে হবে? মানে আপনার তো ডেটাবেসে শুধু পাথটা আছে, ফাইলটা কোথাও একটা আছে নিশ্চয়ই। হ্যাঁ, ফাইলটা যে আমার ডিটাবে গিয়ে সেভ হবে, ওখান থেকে মানে ডাউনলোড হবে। মেশিনে আছে, আচ্ছা। তখন এবার যখন পাশের ট্যাবে যাবে, পিডিএফ ফাইলটা খুলে যাবে, ওখান থেকে ডাউনলোড না, বাটন ওখান থেকে ডাউনলোড করা যাবে না, পিডিএফ ফাইলটা পরের ট্যাবেই খুলবে। আচ্ছা, এখানে খুলো, তো ওখানে ডাউনলোড করার অপশন থাকবে, ওখানে ডাউনলোড তখন বাটন download- থাকবে, ক্লিক করবো, ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড যখন হবে, তাহলে আমি সেইটাই বলছি, যখন ডাউনলোড যখন হবে, তখন ওই মানে যেখানে ফাইলটা আছে সেখানে তো পৌঁছাতে হবে আমার, সেই পাথটা কিভাবে পাবো? ডেটাবেস থেকে পাবো। এটা ডেটাবেস থেকে, তাই? হ্যাঁ, আমার পাথটা ডেটাবেসে সেভ হচ্ছে তো। হ্যাঁ, তো এই ডেটাবেস থেকে হ্যাঁ ডেটাবেস থেকে উঠে যাবে। আর যদি ডেটাবেসে সেভ না করে এমনি এখানে ফোল্ডার নিতে চাই, তাহলে ওই গেট কারেন্ট পাথ নাকি একটা কারেন্ট পাথ বা ফাংশন আছে, ওখান থেকে তুলতে হয়। আচ্ছা, এবার ওই পার্টটাও শিখিয়ে দেবো, যে কীভাবে ডাউনলোড করা যায়, কীভাবে পাশের ট্যাবে খোলে, এগুলো তো লাগে তো কোম্পানিতে। যে তুমি একটা পিডিএফে ক্লিক করলে, আইকনে ক্লিক করলে পাশের ট্যাবে পিডিএফ চলে গেল। ফরম্যাটটা অ্যাকচুয়ালি কি, মানে এক্সএমএল ফরম্যাট দেখতে কেমন হয় জানি, জেসনটা জানি, কিন্তু পেজনে একটা ছবি, মানে ছবি যদি আমি একবার সাইবার ক্যাফে গেছিলাম, তো বললো কি ফরম্যাটে করে দেবো, পিডিএফ এ করবো না ডট জেপিজি পিএনজি, তা ওই পিডিএফ ফরম্যাটটা অ্যাকচুয়ালি দেখতে কেমন কি কোনো মানে বোঝা যায়? এই তো পিডিএফ ফাইল, এই যে এটা তো এই পিডিএফ। না, এটা তো মানে এটা যে পিডিএফ ফরম্যাট, সেটা মানে কি করে বুঝলেন? মানে আপনি তো পিডিএফ ফাইল খুলেছেন, জানেন যে পিডিএফ ফাইল, এই ফরম্যাটটা যে পিডিএফ ফরম্যাট, তার স্পেশালিটি মানে ক্যারেক্টারিস্টিক এক্সটেনশন দিয়ে তো অবশ্যই তো দেখতে ডট পিডিএফ ঠিক আছে, কিন্তু এই ফাইলটা পিডিএফ না হয়ে যদি অন্য কিছু হতো, তাহলে হ্যাঁ, ভ্যালিডেশনের কথা বলছি। বুঝলাম না, তোমার প্রশ্নটা আমি ঠিক ক্লিয়ার হচ্ছে মানে না। স্ট্রাকচারটা মানে এটা যে পিডিএফ ফাইল, হ্যাঁ, ঠিক আছে, তো নিশ্চয়ই কোনো বিশেষত্ব থাকবে পিডিএফ ফাইলের। ওর এক্সটেনশন দেখে তো বুঝতে পারি এটা পিডিএফ না অন্য কিছু। এক্সটেনশন থেকে বোঝা যায়। মনে হয় আমি যদি এটা তো একটা ডকুমেন্ট আছে, ডকুমেন্ট না হয়ে যেমন আমাকে বলেছিল সাইবার ক্যাফে যে ছবিটা, ইমেজটা আপনি কোন ফরম্যাটে নেবেন, পিডিএফ ফরম্যাটে নেবেন ও, না জেপিজি, ওখান থেকে তো কনভার্ট করছে ওরা। সেই ফরম্যাট করলে ওটা কিরকম হয় দেখতে? ও তোমার যখন ওখানে ওরা ওখানে কনভার্ট করছে, মানে অপশান রয়েছে ওখানটাতে, যে পিডিএফ না তোমার এক্সেল না তোমার যেটাতে তুমি করতে চাইছো, তখন ওরা তো ওখান থেকে অপশানটা চুজ করে দেয়, ইউজ করে তোমার যখন এটাতে চুজ করলো তার রেসপেক্টে ওই ফাইলটা তৈরি হয়ে যায়। তো যে ওয়ার্ডে করতে চাইছো, যখন পিডিএফ বলে ওরা চুজ করলো, তৈরি হলো, তখন ওইটা অ্যাকচুয়ালি যখন ফাইলে আমরা বেস 64 এনকোডেড না ওরা পিডিএফ তৈরি করে দেয়, তার জন্য কোড লিখতে হয় আলাদা। ওটা কোড লিখতে হয়, ওটা তোমার একটা সফটওয়্যারে ওরা বলছে যে কোন ফরম্যাটে চাই, সেখান থেকে তোমাকে ওই নামগুলো চুজ করছো, যে পিডিএফ না তুমি ডক নাকি যা খুশি জেপিজি বা ইমেজ,
এবার তুমি যখনই নামটা চুজ করলে তখন কি হলো, ওর রেসপেক্টে ফাইলটাকে পিডিএফ এ কনভার্ট করে দিল। হ্যাঁ, এইখানেই প্রশ্ন, পিডিএফ এ কনভার্ট করলো মানে অ্যাকচুয়ালি কিরকম দেখতে হবে? পিডিএফ এ কনভার্ট করতে হলে একটা কোড আছে যে ওটা পিডিএফই হবে। ওয়ার্ডে কনভার্ট করে আলাদা কোড লিখতে হয়। না, ধরুন পিডিএফ না করে ওটা জেপিজি করলো, তখন ডাউনলোড করার পরে পিকচারটা খুলবে, আর পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করার পরেও পিকচারটা খুলবে, দুটোর মধ্যে কোনো পার্থক্য তো থাকবে যেহেতু পিডিএফ। তোমার জেপিজির জেপিজির টাইপটা আলাদা হয়ে যায়, পিডিএফ এর টাইপটা আলাদা হয়ে যায়। পিডিএফ হলে এই রকমই তোমার কোনো পার্থক্য থাকবে অবশ্যই, দেখতে বা কাজে ফাংশনালিটি। পিডিএফ খুলতে গেলে অ্যাডোব রিডার ছাড়া খুলবে না, আর তোমার ইমেজ হলে তোমার ওই পিকাসা বলো বা অন্য ভাষা খুলবে না। না মানে খোলার পরে ওখানে কোনো এডিট বা এই সমস্ত ফাংশনালিটির ক্ষেত্রে কি পার্থক্য থাকতে পারে কি? এডিট বলতে না, পিকচার ধরুন একটা পিডিএফ এ একটা ইমেজ আমি সেভ করে রেখেছি আর একটা .png বা jpg রেখেছি। এবার যখন ওই পিকচার দুটো ওপেন করব, দুটোই ওপেন হবে। ওপেন হওয়ার পরে যেহেতু দুটো আলাদা আলাদা ফরম্যাটে সেভ করেছি, যেহেতু দুটোর মধ্যে কিছু তো পার্থক্য নিশ্চয়ই থাকা উচিত। সেখানে কোনো ফাংশনালিটিতে কোনো চেঞ্জ, মানে একটাই হয়তো কিছু এডিট করা যাচ্ছে বা যাচ্ছে না, এরকম কিছু হয় না? তুমি ইমেজ এডিট করতে পারবে, ইমেজটা এডিট করতে পারবে না। ধরো আমি একটা ইমেজ খুললাম, এই দেখো এইটা, তুমি এডিট করবে কি করে? এই একটা ইমেজ, এর তোমার ফরম্যাটটাই আলাদা। ধরো এটা তোমার পিডিএফ, কোথায় গেলে তোমরা যেখানে পিডিএফ খুললাম, এটার মধ্যে এই যে ইমেজটা, এটা তো একটা ইমেজ, দেখো এটার ফরম্যাটটাই আলাদা। এটা দেখো খুলছে কিসে, দেখো তোমার অ্যাডোব রিডার ছাড়া খোলে না কিন্তু। ওটা দেখো তোমার পিকাসা ছাড়া এটা কিন্তু অ্যাডোবে খুলবে না। অ্যাডোবে যদি খুলতে চাও এরকম কীরকম ওই 000 আসবে, দেখো মনে হয় তাই। এটাকে আমি অ্যাডোবে খুলতে চাই, কারণ এটা তুমি পিডিএফ বলছো তো। কোথায় গেল অ্যাডোব রিডার? এখানে অ্যাডোব কাহা? স্যার খুলতে হবে না, ছেড়ে দিন, টাইম নষ্ট। আমি যা জানতে চাইছিলাম যে এক্সএমএল ফরম্যাট বুঝি, জেসন ফরম্যাট বুঝি, পিডিএফ ফরম্যাটটা কি, মানে এটা কোনো বিশেষত্ব আছে কিনা সেটাই। পিডিএফ ফরম্যাট বলতে একটা ফাইলকে তুমি এমন তৈরি করছো পিডিএফে, ফরম্যাট তার বৈশিষ্ট্য বলতে কি, তার ধরো হাইট উইথ থাকবে, একটা কত সাইজ হবে এরকম, একটা কত পিক্সেল হবে এরকম কিছুটা, এরকম ব্যাপার আছে। আর জেসন ব্যাপারটা আলাদা, জেসন অ্যারে অবজেক্ট ফরম্যাট, এক্সএমএল আলাদা, ভ্যালুটাকে পাস করছো। এবার পিডিএফ কি, একটা ফাইলকে তুমি কিভাবে দেখাতে চাইছো, মানে তার ফাইলে তোমার কি বলবো ওটাকে, হাইট উইথ, তার পিক্সেল, হ্যাঁ স্যার এক্সএমএল যদি হয় সেখানে ট্যাগ 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 একটা শো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, যে এখানে পিডিএফ বলতে কি টেবিল রো এরকম ব্যাপার হবে, এরকম টাইপেরই একটা আছে পিডিএফ এ। পিডিএফ তৈরি করতে গেলে তোমার কত বলছি, পেজটা কীরকম হবে, A4 সাইজের পেজ হবে। দেখো এটা পেজ দেখেছো তো, দেখো দেখলে এরকম A4 সাইজ পেজ হবে, এরকম একটা। ওয়ার্ডের ক্ষেত্রে আলাদা, মানে এই যে ফরম্যাটটা দেখতে পাচ্ছি এরকমই দেখতে হয় পিডিএফ ইউজ করলে। এই তো এটা তো ভ্যালু এর মধ্যে রয়েছে, পিডিএফ ফরম্যাটে এরকমই হবে তোমার। কি বলে ওটাকে, A4 হতে হবে না, কত পিক্সেল হতে হবে, এরকম ব্যাপার। ঠিক আছে। এক্সেল ফাইলের ক্ষেত্রে কি হবে, তোমার কতগুলো শিট হবে, কতগুলো রো হবে, কতগুলো কলাম তৈরি করতে হবে এক্সেলের ক্ষেত্রে, এক্সেল রিপোর্ট বানাতে ক্ষেত্রে। ওয়ার্ডের ক্ষেত্রে আলাদা, মানে আলাদা আলাদা ফরম্যাটের ফাইল ফরম্যাট সম্পূর্ণ আলাদা হয়ে যায়, অবশ্যই ফরম্যাট চেঞ্জের লুকটাও আলাদা হয়ে যায়। অবশ্যই, মানে যখন পিডিএফ রিপোর্ট যারা তৈরি করে তখন তাদের স্টেটে কোডিংটা আলাদা হয়, যখন তুমি এক্সেল ফাইল রিপোর্ট তৈরি করবে তার কিন্তু কোডিংটা আলাদা হয়, এরকম ব্যাপার। বোঝা গেল? হ্যাঁ ঠিক আছে। তাই দেখো ফাইল ডট সেভ করলাম। এবার কি আমার এটা তো তোমার ডি ড্রাইভের ওই ডাইনামিক ফোল্ডারের মধ্যে গিয়ে সেভ হচ্ছে। এবার কি ডেটাবেসে কি শুধু পাথ গিয়ে সেভ হবে, তাই তো? তাহলে আমার যেরকম লিখতে হয় এসকিউএল প্যারামিটার অ্যারে ভ্যারিয়েবল নিউ এসকিউএল প্যারামিটার, এখানে দিলাম নিউ এসকিউএল প্যারামিটার। দেখো এখানে আমার কি পাস করা আছে, @টাইপ, কমা দিয়ে পাস করব, এটা আমি সেভ, কমা দিয়ে নিউ এসকিউএল প্যারামিটার, এখানে দিয়ে হচ্ছে পাথ, যেটা ডেটাবেসে গিয়ে সেভ হবে। কোন পাথ? এই যে FILE ফাইল নেম উইথ পাথ হয়ে গেল।
যে ভ্যারিয়েবলটা নিয়েছিলাম ইকুয়াল টু কী হবে, কনভার্ট ডট টু স্ট্রিং নিউ এসকিউএল হেল্পার ডট এক্সিকিউট স্কেলার। প্রথমে কি পাস হবে, স্টোর প্রসিডিওরের নামটা আমি কি করব এখানে পাস করলাম, কমা অ্যারে ভ্যারিয়েবল কমা কমান্ড টাইপ ডট স্টোর প্রসিডিওর হলো, এই হলো। এখানে লিখবো হচ্ছে রিটার্ন কমা বিহেভিয়ার ডট অ্যালাউ গেট, তাহলে হলো কমপ্লিট। এবার এই মেসেজটা আমার ওইটা কি স্যার ইউএসবি আন্ডারস্কোর ফাইল, ওইটা মেথডের মধ্যে এক্সিকিউট স্কেলারের মধ্যে ফার্স্ট প্যারামিটারটা কি এটা তো আছে? স্টোর প্রসিডিওরের নামটা তো। আচ্ছা, স্টোর প্রসিডিওর নাম, তারপরে ঠিক কি আছে। এই যে অ্যারে ভ্যারিয়েবল কি কি পাস হচ্ছে, এই ভ্যারিয়েবল আর কমান্ড টাইপ। কমান্ড আর ওটা টাইপ স্টোর ওই প্রসিডিওর, এক্সিকিউট স্কেলারটা কি রিটার্ন করছিল একটু দেখি। এক্সিকিউট স্কেলারটাকে তোমার সিঙ্গেল মেসেজ রান করে, এই যে সিলেক্ট সাকসেস সিলেক্ট করা আছে। আচ্ছা, হ্যাঁ, এখানে যদি তুমি এটা না দিতে তাহলে হয়তো এক্সিকিউট স্কেলার হতো, বুলিয়ান টাইপ 0 রিটার্ন করতো। হ্যাঁ, এখানে মেসেজ রিটার্ন করবে। সাকসেস বা যে কোনো মেসেজ, ঠিক আছে, বুঝে গেল। তাহলে এবার এখানে আসছে কোথায়, এর মধ্যে উঠলো, তাহলে এখানে লিখবো ইফ ইকুয়াল টু যদি এই সাকসেস মেসেজটা হয়, তোমার টোস্টটা তো শিখিয়েছিলাম তো, হ্যাঁ স্যার টোস্টটা করেছিলাম। তাহলে এইটা আমি কপি করে দিই, টোস্টে যেটা আসে এই কি লিখলাম, প্রসেস কমপ্লিট সাকসেসফুল। এবার একটা জিনিস, প্রসেস কমপ্লিট সাকসেস হলে আমার কি হবে, ক্লিয়ার করতে হবে তো, মানে তোমার কোনটা এই টেক্সট বক্সের যেটা থাকবে সেটাও ক্লিয়ার করতে হবে, ফাইল আপলোডের মধ্যে যেটা ধরে যেটা সেটাও ক্লিয়ার করতে হবে। তার জন্য আমি একটা ফাংশন লিখলাম, ফাংশন fn আন্ডারস্কোর RESET রিসেট, রিসেটের মধ্যে এখানে কি লিখবো, ডলার ফাইল আপলোড কন্ট্রোলসের আইডি ডট ভ্যাল, এটাকে খালি করলাম। আর একটা থাকবে যে টেক্সট বক্সটাকে খালি করতে হবে, টেক্সট বক্সের আইডিটা কি txt choose ডট ভ্যাল। এই ফাংশনটা প্রসেস কমপ্লিট সাকসেস হওয়ার পর কি করব, টেক্সট বক্সে কি ধরেছিলাম জানি, ফাইল আপলোড তো দেখলাম, টেক্সট বক্সের নামটা উঠবে তো, এখনো করিনি, কোডটা লিখিনি। ও আচ্ছা, যখন তুমি চুজ করছো এখানে নামটা উঠবে। এবার দেখো যখন চুজ করলাম, দেখো এখানে কি লিখেছে, অ্যাডব অ্যাক্রোব্যাট ডকুমেন্ট, কারণ এখানে আমি কি লিখেছিলাম মনে আছে যে অ্যাকসেপ্ট পিডিএফ ছাড়া অন্য কিছু দেখাবে না, দেখলে। হ্যাঁ স্যার, তাহলে এইটুকু হলো। এবার কি করতে হবে যে চুজ, যখনই কোনো পিডিএফ ফাইল চুজ করবে সেখানে চেক করবো যে এক্সটেনশন আর পিডিএফ ছাড়া অন্য কোনো ফাইল আপলোড করতে আমাকে দেবে না। আর যখন তুমি পিডিএফটা চুজ করবে সাথে সাথে সেই নাম ফাইলটার নামটা এখানে পড়ে যাবে যেরকম করেছিলাম। তাহলে আমার স্যার এখানে ফাইল আপলোড কন্ট্রোলটা দেখা যায় না, মানে আপনি ইনপুট টাইপ টেক্সট করেছেন, তারপরে ইনপুট টাইপ ফাইল করেছেন, তারপরে দুটো বাটন আছে, ইকুয়াল টু ডিসপ্লে করে নাম করা আছে তো। আচ্ছা, ওইটা ডিসপ্লে করলে হতে পারে। হ্যাঁ, কারণ প্রফেশনাল ডিজাইনটা এরকম হয়। তুমি যদি এটাকে আমি ধরো আমি এটা তোমাকে এক্সাম্পল দেখিয়ে দিলাম, দাঁড়াও ওয়েট করো। না, আমি ফাইলটা দেখতে পাচ্ছি না বলে ভাবলাম টেক্সট বক্স আর ফাইল দুটো এক হয়ে গেল, কোথায় গেল? এই দেখো এটাকে আমি ডিসপ্লে নাম করা আছে। হ্যাঁ, আমি আপাতত এইটাকে ডিসপ্লে আমি নাম করলাম টেক্সট বক্সটাকে, ওকে। ওহ সরি, ধরো এই করলাম, ঠিক আছে। টেক্সট বক্সটা দেখাবো না, এটাকে দেখাতে চাইছি। তাই দেখে না ডিজাইনটা কত বিচ্ছিরি দেখতে লাগে, দেখেছো? এই সেই তো কন্ট্রোল চুজ ফাইল, দেখলে বোঝা গেল? এই চুজ ফাইলে যেই তুমি ক্লিক চুজ করছো, দেখো ফাইলের নামটা পড়ে যাওয়া। হ্যাঁ স্যার, দেখতে পেয়েছি স্যার, মানে ওইটা এইটাকে হাইড করে রেখে ওটা দেখতে সুন্দর হবে সেই জন্য। দেখো এই চুজ করলাম, ফাইলের নামটা পড়ে গেল। এই নামটা তো এটা তো বাই ডিফল্ট, আমার টেক্সট বক্সে দেখা থেকে তো বাই ডিফল্ট আসবে না। হ্যাঁ স্যার, ঠিক আছে, বুঝতে পেরেছি। আসলে স্যার আমি ভাবছিলাম টেক্সট বক্স আর ফাইল আপলোড দুটো আছে, কোথায় এক হয়ে গেল নাকি না। না না, খেয়াল করি ডিসপ্লে করে নাম করানো আছে, ডিসপ্লে নাম করা একদম। তবে এটাকে আমি রিফ্রেশ করো, দেখো আগে ডিজাইনটা চলে এসেছে। হলো, এবার কি লিখবো না, এই ফাইল আপলোডের চেঞ্জে আমাকে কোডটা লিখতে হবে। তাহলে লিখলাম ডলার ডকুমেন্ট ডট অন চেঞ্জ
কার চেঞ্জে লিখবো, ফাইল আপলোডের অন চেঞ্জ কমা ফাংশন। তাহলে এখানে প্রথমে কি করতে হবে, ভ্যার FILE ফাইল কি লিখতে হয়, ডলার ফাইল আপলোড কন্ট্রোলসের আইডি ডট গেট 0, ফাইলটির পুরো পার্টটা তুললাম, ভ্যার FILE ফাইল DET ফাইল ডিটেলস ইকুয়াল টু FILE ফাইল ডট ফাইলস, ফাইলের পার্টটা উঠলো, এখানে লিখো ভ্যার ফাইল নেম ইকুয়াল টু কী হবে, FILE ফাইল ডিটেলস ডট ফাইল ডিটেলসের 0th পজিশনে থাকে নামটা ডট নেম, ফাইলের নামটা তুললাম। এবার তাহলে ফাইল আপলোড কন্ট্রোলে কি একসাথে মাল্টিপল ফাইল উঠতে পারে? হ্যাঁ, মানে ওই যে ফাইল ডট ফাইলস করলে তাহলে ওখানে কি মাল্টিপল সবকটা ফাইল চলে আসবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এবার দেখো ফাইল ডিটেলসের 0th পজিশন থেকে কী করে, নামটাকে ওঠালাম। এবার এক্সটেনশনটা আমার চেক করতে হবে যে PDF ছাড়া অন্য কোনো ফাইল তোমাকে আপলোড করতে দেবে না, তাই তো? ধরো ভ্যার EXE দিলাম, এক্সটেনশন EXE ইকুয়াল টু এক্সটেনশন বার করতে কী করতে হয়, FILE ফাইল নেম ডট স্প্লিট, যে কাজে স্প্লিট না, যে কাজে হ্যাঁ স্প্লিট করবো, ডট দিয়ে স্প্লিট করতে হয়, ডট POP পপ ডট টু আপার কেস করে দিলাম, এখান থেকে স্প্লিট করলাম, এক্সটেনশনটা পুরোটা লিখে দেন বুঝতে পারবো না, EXTENSION। এবার এখানে দিলাম ইফ নট, ইফ এক্সটেনশন EXTEN এক্সটেনশন নট ইকুয়াল টু, এখানে টু আপার কেস করা যায় PDF, যদি PDF না হয় নট ইকুয়াল টু PDF না হলে পপ মেথডটাকে ওই স্প্লিট করার পরে লাস্টের টুকরোটা উঠিয়ে নেবে, তাই তো? একদম একদম শুধু এক্সটেনশনটা প্রপ করে দিচ্ছে। এবার কিভাবে ওঠাবে, টু আপার কেস, হ্যাঁ ঠিক আছে, আমরা আবার কেস করে দেব। হ্যাঁ ঠিক আছে। তাহলে এক্সটেনশন ক্লিয়ার, নট ইকুয়াল টু PDF, যে PDF না হয় তখন আমাকে ওই অ্যালার্টে দেখাতে হবে, কোথায় গেল এটা, অ্যালার্ট নয়, এই টোস্টার এখানে লিখে দেব, আর লিখতে হবে রিটার্ন FALAC রিটার্ন ফলস, টোস্টার সাকসেস লিখবো ERROR এরর, এখানে লিখবো হচ্ছে ফাইল ফরম্যাট, তোমাদের করেছিলাম না তাহলে মেসেজটা কি একটু দিয়ে দিই, এই যে করেছিলাম মনে হয়, এই তো এই তো এই যে দেখো আগে আমি JPG আপলোড করেছিলাম, দেখো মনে পড়ছে ওটা, যখন তোমাদের শুধু ইমেজ আপলোড শিখিয়েছিলাম, দেখো JPG ছাড়া অন্য কিছু আপলোড করা যাবে না, কোডটা লিখে দিয়েছে এখানটাতে, সেই কোডটাই তো। স্যার JPG আর JPEG দুটো আলাদা না? মানে ছবির ক্ষেত্রে কখনো JPG দেখি, কখনো JPEG দেখি, দুটো কি আলাদা? এক্সটেনশন আলাদা, কিছু তোমার ফরম্যাট আলাদা থাকে। হ্যাঁ কিছু একটা আলাদা আছে, হ্যাঁ ঠিক আছে। দেখো এটা করেছিলাম না তোমাদেরকে, সে যখন ইমেজ আপলোড করেছিলাম সেমই কোডটা তো, হ্যাঁ স্যার তাহলে এখানে করেছি। PDF আপলোড করে দিচ্ছি আমি, আর ডায়নামিক ফোল্ডারটা হবে রিটার্ন ফলস, আর এখানে তোমার টেক্সট বক্সের আইডি ডট ভ্যাল করে কোনটাকে পাস করাবো, ফাইল নেমটাকে পাস করবো, এই হয়ে গেল। তা যখন চেঞ্জ হবে ফাইলের নেমটা পড়বে, সেভ করব, তোমার আপলোড হবে, প্রসেস কমপ্লিট সাকসেসফুল, আর এইখানে ক্লিয়ার হয়ে যাবে ফাংশনটা। তাহলে এবার আচ্ছা আমাকে বলো এইটুকু পার্ট সবার ক্লিয়ার হয়েছে কিনা, এবার ডিবাগ সেট করে আমি রানটা করব। হ্যাঁ স্যার আমার হয়েছে। এই সুমনা একটু ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছি। দিদি ক্লিয়ার হাতে হয়েছে? করে যতক্ষণ না করবো তখন পুরোপুরি মানে যাবে না, লজিকটা বুঝতে পেরেছি, স্যার লজিকটা তো বুঝতে পেরেছে, তো হাতে প্র্যাকটিস প্র্যাকটিস না করলে তো আটকাবে। আর এই জিনিস মনে রাখা অনেক চাপের জিনিস, কোনগুলো কোড যে হ্যাঁ স্যার মনে রাখতে গেলে খুব হ্যাঁ। চাপ হবে, কোনটা বারবার করে প্র্যাকটিস না করলে হবে না। হ্যাঁ সেটা অবশ্যই প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে ব্যাপারটা যদি বুঝে করতে পারো মাথায় থেকে যাবে। হ্যাঁ মুমতাজ বলো। हम लोग का रोड रिप्लाई कर स्टार्ट कर रहे हैं। हाँ क्या बोल रहे हो, तुम्हारा माने ये साउंड थोड़ा क्लियर नहीं आ रहा है, रोड रिप्लाई कर स्टार्ट होगा हम लोग को। স্যার बोलिए देर है अभी। हाँ बोलो सुमना। না না ওটাই বলছিলাম, ওয়েব এপিআই কথা বলছি। ওয়েবে দেরি আছে, আগে এটা ভালো করে শিখে নাও। আমাদের ওয়েব এপিআই মানেটা কি, व्यू पेज तो হবে না, এই কোড तो सेम तो। वेब एपीआई में क्या होता है, व्यू पेज नहीं रहेगा, लेकिन ये वाला जो कंट्रोलर का कोड तो सेम ही रहेगा।
हाँ वो तो ठीक है सर, क्योंकि वहाँ जो नाम लिख वो वेट में काम देगा। ওখানে করতে লাগো, অসুবিধা নেই, তারপর আমি তো শেখাবো পরে। স্যার আমি একটা হোয়াটসঅ্যাপে মধ্যে মেসেজ দেখছিলাম কি পোস্টিং আছে ওয়েব এপিআই হ্যাঁ, স্কিল ওকে ওয়েব এপিআই তে দিয়েছে, তাই জন্য লিখেছে। মানে ওই কোম্পানি তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই company। মানে ওকে কোনো ওয়েব এপিআই কাজ দিয়েছে তাই তো? কাজ দেবে মনে হচ্ছে। আচ্ছা, মানে ওখানে তার মানে এমবিসির কাছে হয় আর কি। হ্যাঁ অবশ্যই, ওয়েবে হওয়া মানে নিতে হবে। আমি যেটাই করি সেখানেও এই কয়েকদিন আগে একটা ছোটখাটো মনে হয় কিছু এমবিসি প্রজেক্ট ঢুকেছিল, মানে মেইনলি edu.net হয়, বাট এমবিসি দেখলাম মাঝে সাঝে করে। তো আমি সেই জন্য জিজ্ঞেস করলাম, মানে ওদের ওই কোম্পানিতেই মানে এমবিসির একটা কাজ দিয়ে, মানে ওই এপিআই দিয়ে। হ্যাঁ ওদের ওই কোম্পানি। এই কেমন কাজ করছে সোমেন বিশাল? হ্যাঁ করছে, দেখ ঠিক এখন তো 4 মাস হতে চললো, এখন অনেকটাই জানে। হ্যাঁ, বাট ছোটখাটো সমস্যা তো হবেই। সে তো অবশ্যই, যতক্ষণ বছর 2-3 না যাবে ততক্ষণ হাত সেট হয় না। 2 বছর কাজ করলে তবেই তোমার হাতে গ্রিপ চলে আসবে, এরকম ব্যাপার। না ঠিক আছে, করছে মোটামুটি করছে। হ্যাঁ হ্যাঁ, সবাই পারবে এমন কি কাজ। ওই তো কোড দেখো সব জায়গায় করা থাকে, ঝেড়ে দেয় লোকে। কিছু নেট থেকে ঝাড়ে, কিছু আগের প্রজেক্ট থেকে ঝাড়ে, এই করে। হ্যাঁ, সমস্যা একটু ডিজাইনিং এর সময় হয়, তখন আমাদের ডিজাইনার আছে, আমার সাথে এমনি জাস্ট পরিচয় হয়েছে, ও কি করে ডিজাইনারকে দেখলেই দেখে বসিয়ে দেয়, বলে এটা একটু করে দিই। কারণ মেইনলি তো ডিজাইনিং এর পার্ট না, ডিজাইনিং এর পার্ট দিলে তো অসুবিধা সবারই হয়। না, আমাদের যেমন এখানে আমাদের কোম্পানিতে আলাদা করে কোনো ডিজাইনার হয় না, এইসব ডিজাইন এখানে একটা আছে, তোমাদের একটা ডিজাইনার রয়েছে। আমাদের কোম্পানিতে এত মানে কিট্টে কোম্পানি, ডিজাইনার নেবে না, কি আর বলবে। জাভা টিমের ডিজাইনার আছে, এটা সুন্দর একটা না, জাভা টিমের তিনখানা ডিজাইনার রয়েছে। ডটনেট টিমে কোনো ডিজাইনার নেই, অদ্ভুত লাগে। টেমপ্লেটটা কেনা থাকে, সেখান থেকে যখন আপনার কোন কোম্পানি স্যার? এম জাংশন। না স্যার, ওই যেটাই করছিলেন ওটা ছেড়ে দিয়েছেন? কি যাবে না, এই জব ছাড়া আরেকটা সিসিএল করতে করছিলেন না? সিস্যালগরি এমপ্লয়ি ছিলাম আমি, জবে পড়াতে হতো। সিসিএল এর হিসাবটা একই মনে হয়, একই মালিকের। এই সিস্যালগোটা তোমার ডেভেলপমেন্ট হাউস ছিল, আর এই জবটা ট্রেনিং ডিভিশন ছিল। তা আমাকে তো সিস্যালগো থেকে এই জবেই থাকতে হতো, বা এই জবেই সময়টা আমাকে বেশি দিতে হতো। সিস্যালগোতে ডেভেলপমেন্টে আমি টাইম বা পেতাম কতটুকু, খুব বেশি সময় তো আমি পেতাম না ওখানে। আর আমার একার ঘাড়েই থাকতো তখন 8খানা-9খানা ব্যাচের দায়িত্ব, আর একটা ব্যাচে তো 8 জন মিনিমাম, 10 জন। যেমন সিদ্ধার্থদের ব্যাচে তো কজন ছিল, 10 জনের উপরে ছিল, তাই সিদ্ধ? হ্যাঁ, তার বেশি ছিল। তাহলে আর এখন এই জবে একটা ব্যাচ শুরু হয় 2-3 জন করে, তার বেশি না। আসলে স্যার আমাদের টাইম থেকে ওটা ক্যাম্পাসিংটা দিতে বন্ধ করে দিল একেবারে। জানি না আগে কি দিয়েছে, আগে প্রচুর দিয়েছে। এবার ওটা কতটা সত্যি কতটা মিথ্যে সে তো আর বলতে পারবো না। কোনটা আগে ক্যাম্পাসিং? তো হ্যাঁ সত্যি, আমার কাছে তো যারা যারা চাকরি পায় তাদের নামগুলো স্বর্ণাক্ষরে লেখা থাকে আমার কাছে। হ্যাঁ, এবার যেহেতু ওখানে বন্ধ করে দিয়েছে সেহেতু মনে হয় এই অবস্থা। আর ওখানে আমাদের নাম আছে ভাগ্যে। হ্যাঁ, এই দেখো স্বর্ণাক্ষরে লিখে রেখেছি আমি নামগুলোকে। আমার হাত দিয়ে যে সমস্ত ছাত্রছাত্রী চাকরি পেয়েছিল সবার নাম তোলা হয়নি, আরো নাম শুনতে হবে। ওই আমাদের এই জবে ছিল না, ওই যে যিনি একই মানে ওই আপনার অ্যাডমিনে কাজগুলো করতেন, কি নাম একবারই দেখা হয়েছে। না 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 ম্যাম না, ওই যে স্যারটা ছিল সৌরভ স্যার, সৌরভ কুন্ডু। না না না, দাদা মতন একজন ছিলেন না, মানে সবকিছু ঘরের সবকিছু চেক করতেন। হ্যাঁ, বিজয়দা আপনার কথা বলেছিল যে এই স্যারের হাত থেকে 80% লোক চাকরি পায়। যারা যারা চাকরি পেয়েছে তাদের নামগুলো স্বর্ণাক্ষরে লিখে রেখে দিয়েছে। কবে? এই তারিখে। তারপরে 15 সাল 16 সাল আমার লেখা হয়নি, সেগুলোকে লিখতে হবে, অলসতার জন্য করতে পারেনি। 17 সাল থেকে রেকর্ডগুলোকে নিয়েছি। দেখো সবার নাম আছে, দেখো কত নাম, দেখো দেখো সিদ্ধার্থ এখানে আপাতত 157, আরো 100 বাকি। উত্তমের নাম আছে, হায়দারের নাম আছে, বিশাল 2 জায়গায় পেয়েছিল একসাথে, তার নাম করা আছে। এইটুকু করে দিয়েছিল। সৌমেনের নামটা তোলা হয়। আমার নাম কোথায় স্যার? আমি তো আপনার থ্রু দিয়ে পেয়েছি। হ্যাঁ, এটা নামটা তোলা হয়নি, তোমার সময় তুলে দেবো আমি। এটা সবার নামে বলো না, সময় পাইনি বলে তুলতে পারিনি। 15 সাল বাকি, 16 সাল তিনজনই তো মমতাজ তো পেয়েছে। হ্যাঁ, না মমতাজ তো ইজত থেকে পায়নি, ও ইজত থেকে যারা পেয়েছে। আচ্ছা, সৌমেনের নামটা আমি এখানে তুলে দেবো, কারণ ইজত থেকেই পেয়েছে সৌমেন। আমাদের ব্যাচের কেউই ইজব থেকে পায়নি। না, সবাই বাইরে থেকে পেয়েছে।
सुमाना हमको बताई थी এই যে রঞ্জিত, না, আমাদের কাজটা তো স্যার আপনিই করিয়েছেন, লাস্টের দিকে কয়েকটা ক্লাসের জন্য একটা হায়ার করানো। এই যে সেই রঞ্জিত হিসাবে স্যার আপনার থ্রুতেই তো হয়েছে। হ্যাঁ, এই এবার সোমের নামটা লিখে দেবো, কারণ সোমে ইজব থেকে পেয়েছে। সুমনা যেহেতু আলাদা পেয়েছে, এটা ইজবের থ্রু দিয়ে। এবার ইজব ছাড়াও আমার বাকি আরও ধরো 60-70 জন বাইরে থেকে পেয়েছে, মানে এখানে 157, ওদিকে আরও আছে 100, মানে আমার 300-র উপরে ছাত্রকে আমি 5 বছরের চাকরি দিয়েছি। তাহলে এই যে মহাবুর দিয়েছে সবাই, সন্তু, এই যে শুভমের নাম দেখো জল জল করছে, শুভম কোথায়, ট্যানজেন্ট টেক সলিউশন। আমাদের বেলায় মানে কাউকেই ইন্টারভিউ এর জন্য ডাকেনি না? ডাকেনি না, ডেকেছিল? না ডেকেছিল। ডেকেছিল, হ্যাঁ। এই যে আমি অঙ্ক। নিজেই একটা দিয়েছিলাম, একটা না দুটো দিয়েছিলাম। হ্যাঁ, এখন ইন্টারভিউ দিচ্ছে রুদ্র। এখন সেই রকম দেয় না, বুঝলো তো। না স্যার, রুদ্রনীলকে তো দেওয়া উচিত, ও তো মানে ও তো না, এখন- রুদ্রকে বসিয়েছিল, কিন্তু সেখানে ভিভিতে কাজ, গন্ডগোলটা এটাই। কোনো ভিভিতে লাভ কাজ হলো বলে আমি না আগে, রুদ্রকে আমি মাঝে এর মধ্যে কিছু দেয়নি। उसके पापा का तबीयत खराब था, कल बताई थी, हम बोला फिर भी कोशिश करना आने का, देख रहे हैं। আচ্ছা, সেন্টেন্স একটা এমডি তে পাঠিয়েছিল, এমডি তো স্যার ওখানে মেনলি ওরা জানতে চাইছে রিয়াক্ট জানো কিনা। এমনিতে নেই। এমডি তে দেখো, পাঠিয়েছিল মেনলি ওদের কাছে রিয়াক্ট সেন্টিয়েন্ট জানো কিচ্ছু কিনা। মানে এখনো ভ্যাকেন্সি এসছে। এখন আর সেন্টেন ইজব থেকে নেয় না, দেখো এখানে না, ডটনেটের নাম সেন্টেন্স দেখেছো, দিয়েছিল, লাস্ট দিয়েছে সেন্টেন্স। দেখো এখানে ডটনেটের নাম আর দেখতে পাবে না। লাস্ট সোমেন পেয়েছিল, সোমের নামটা দেখিয়েছি, এই যে সোমের নামটা আমি তুলে দেই, এখান থেকে ডটনেটের কই রিয়াক্ট ডটনেট, এই যে সোমের নামটাকে এখানে আমি লিখে দেবো। এখানে সোমেন কবে পেয়েছিল চাকরিটা, এই ইনভার্টিস ইনভার্স। দেখো আর লাস্ট কে পেয়েছে এই ডটনেটের, এই পেজে একজনই, এখন একজন শুধু সৌমেন, আর কেউ আছে, আর কেউ নেই, দেখেছো তো, এই গোটা পেজে একজন মাত্র। এখানে সুকান্ত নামটা তোলা হয়নি তো, আমাদের স্টুডেন্ট ছিল। এটা কবে পেয়েছিল সুকান্ত? এই সুকান্ত টেস্টি সফটওয়্যার পেয়েছিল। আচ্ছা, এই ছিল একটা ডটেড, আর কোথায় আছে সব অ্যান্ড্রয়েড, পিএইচপি, এই ফুল স্ট্যাকের আমার না, এই মেয়েটি আমার নয়, আর কেউ নেই, দুজন মাত্র, তার মধ্যে একজন আমার ছাত্র সুকান্ত। এরকম অবস্থা, এখন ডটেড সেরকম প্লেসমেন্ট নেই বলতে গেলেই চলো। দেখো এখানে যে প্লেসমেন্ট দেখো তো, রিঅ্যাক্ট, মিনস্ট্যাক, পিএইচপি আর ডটনেট প্লেসমেন্ট নেই এখানে না। এখানে আর বেগুনি সিম্বল দেখতে হবে না, সব নীল এই জিনিস দেখতে হবে, মাঝে মধ্যে এরকম দেখতে হবে। যাই হোক, আচ্ছা এবার ডিবাগ সেট করে রান করেছি, দেখে নাও। তাহলে আমাকে বলো এইটুকু পার সবার ক্লিয়ার তো? হ্যাঁ স্যার, একদম। হ্যাঁ স্যার। এবার দেখো, আমি ধরি পিডিএফ ফাইল ছাড়া অন্য কোনো ফাইল যদি আপলোড করতে চাই, তাহলে আমাকে কি দেবে? কি দেখাচ্ছে? ফাইল ফরম্যাট নট সাপোর্ট আপলোড জেপিজি, সরি এখানে আমাকে চেঞ্জ করতে হতো, করা হয়নি, এখানে পিডিএফ ফাইল লিখে দিচ্ছে, আমি করে দিচ্ছি। এবার ধরো আমি কোনো পিডিএফ ফাইল আপলোড করলাম, ধরো এইটাকে আপলোড করলাম, তাহলে ফাইলের নামটা আমার কি হলো, টেক্সট বক্সে পড়ে গেল। এইবার সাবমিট বাটনে হিট করলাম, দেখে নাও, যেই আমি সাবমিটে হিট করলাম, প্রথমে কি আসছে, ফোল্ডার পাথ তুলছে, কি এসছে, d:// ফাইল নেম, ফাইল এক্সটেনশন নাল, request.file.count greater than 0। এবার দেখে নাও, এই সোমের দেখে নাও, HTTP ফাইল কালেকশন বেস, এবার দেখো প্রচুর কিছু হচ্ছে, দেখে তো, অল কিস, কাউন্ট, দেখো 0th পজিশনে ফাইলটা রয়েছে, কাউন্ট একটা, আরো অনেক কিছু আছে এর মধ্যে। কাউন্ট তো নাম্বার, মানে এটাও কি উঠছে? কোনটা? এটা তো ভিজুয়াল স্টুডিওতে দেখাচ্ছে যে একটা ফাইল এসছে, কাউন্ট 1। কাউন্ট মানে উপরে লেখা আছে না request.files.count, ওইটা কাউন্টটা এটা হচ্ছে। আচ্ছা, এই যে
এবার লুপ ঘুরছে, একটা উঠলো, এই যে এইচটিটিপি পোস্টেড ফাইলে দেখো কোনটা উঠে, 4টে উঠলো, কন্টেন্ট লেন, কন্টেন্ট টাইপ, ফাইল নেম, ইনপুট স্ট্রিম, বলেছিলাম না 4টে ওঠে ফাইলের, আচ্ছা, যে কোনো হ্যাঁ। ফাইলের। ওই ইনপুট স্ট্রিমটা খুলুন তো স্যার, কি আছে দেখি ওটা। হ্যাঁ দেখাচ্ছি, কোথায় গেল এইখানে, এর মানে অনেক কিছু আছে দেখো, এর মানেও আমি ঠিক জানি না কি, লেন দেওয়া আছে দেখতে পাচ্ছি। অনেক কিছু আছে ইনপুট স্ট্রিমের মধ্যে, লেন, পজিশন, ক্যান Position। টাইম আউট, ক্যান সি, ক্যান রিড, বহুত কিছু আছে। ঠিক আছে। এবার দেখো এখান থেকে উঠলো ফাইলের নামটা, মানে অরিজিনাল ফাইলের নামটা, নিউ ফাইল নেম, এই যে গুইড আইডি, সুমনা দেখে নাও গুইড আইডি দেখতে কিরকম হয়, এইরকম একটা স্ট্রিং হয়, বোঝা গেল? এটা ইউনিক স্ট্রিং, কখনো রিপিট হয় না, গুইড আইডি। ফাইল এক্সটেনশন দেখো, শুধু পিডিএফটা তুললাম, উঠলো পিডিএফ। এবার ভালো করে দেখো, বুলিয়ান মেইন ফোল্ডার, প্রথমে ফলস, মানে এই নয় ফোল্ডার আমার ডি ড্রাইভে নেই, ইফ নট, না থাকে তৈরি করলাম ফোল্ডার পাথ, তাহলে ফোল্ডার পাথ এখন কি উঠলো দেখে নাও তো ভালো করে, d:ডকুমেন্ট, এই পাথ তৈরি হলো ডকুমেন্ট। তাহলে ফিনান্সিয়াল ইয়ার দেখে নাও কি উঠছে, 21-22, দেখেছো ফিনান্সিয়াল নামটা উঠছে, তাহলে এই নাম দিয়ে ফোল্ডারটা তৈরি করব। তাহলে এখন দেখো প্রথমে এই নয় ফোল্ডার আছে কি নেই, ফল, যদি না থাকে তৈরি করে নেবো, তাহলে ফোল্ডার পাথটা কি উঠলো, d:ডকুমেন্ট, তারপরে ফিনান্সিয়াল ইয়ার দিয়ে ফোল্ডারটা তৈরি হলো। তারপর ডেট টাইম, মানে কারেন্ট ডেট টাইম সব উঠছে, দেখো ডে, মান্থ, ইয়ার, আওয়ার, মিনিট, সেকেন্ড উঠে এসছে এখানে। কারেন্ট মান্থ দেখো কি উঠছে, এপ্রিল, দেখলে উঠলো। কি চেক করছে, বুলিয়ান টাইপ, ফলস, মানে ওই কারেন্ট মান্থ দিয়ে ফোল্ডার আমার ডি ড্রাইভে নেই, যদি না থাকে তৈরি করলাম, কনক্যাট করলাম, দেখো তো। তাহলে আমার এক্সটেনশন কি উঠলো, ডি ড্রাইভ ডকুমেন্ট, ফিনান্সিয়াল ইয়ার দিয়ে ফোল্ডারটা তৈরি হয়েছে, কারেন্ট মান্থ দিয়ে ফোল্ডারটা তৈরি হয়েছে। তারপরে কি ওই মান্থের ডে, কারেন্ট ডেট, ডিডি করলে কাজ 25 তারিখ উঠে এসেছে, দেখেছো? তাহলে ওই ডেট দিয়ে ফোল্ডার ফলস নেই, তাহলে যদি না থাকে ফোল্ডার তৈরি করলাম, পাথটা দেখো তো কি তৈরি হলো, ডি ড্রাইভের মধ্যে ডকুমেন্ট, ফিনান্সিয়াল ইয়ার দিয়ে ফোল্ডার, এপ্রিল কারেন্ট মান্থ দিয়ে ফোল্ডার, কারেন্ট ডে দিয়ে ফোল্ডার তৈরি হলো। তারপরে কি আছে এখান থেকে ফাইল নেম, পাথ, তাহলে এখন দেখো পাথটা কি উঠছে ভালো করে দেখে নাও, এই হচ্ছে আমার পাথ, তার মধ্যে আমার গুইড আইডি দিয়ে ফাইলের নাম, তারপরে এক্সটেনশন, এটা পড়বে আমার ডেটাবেসে আর সেভ হচ্ছে। ফাইল মানে এইচটিটিপি পোস্টেড ফাইল বেস, এইচটিটিপি পোস্টেড ফাইল বেস ক্লাসে অবজেক্ট ডট সেভ অ্যাজ, সেভ হলো কোথায় না ডি ড্রাইভে ওই ডাইনামিক ফোল্ডারগুলোতে। এবার কি হলো, আমার পাথ গিয়ে সেভ হবে ডেটাবেসে। হ্যালো, এই সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, এবার দেখো রিট্রিভালকে সাকসেস উঠলো, এই মেসেজে কি উঠলো, সাকসেস, রিটার্ন ইয়েস স্যার, প্রসেস কমপ্লিট সাকসেসফুল। যেই প্রসেস কমপ্লিট সাকসেসফুল হলো, সাথে দেখো আমার এই টেক্সট বক্সের ফাইলটা ক্লিয়ার হয়ে গেল, এবং ফাইল আপলোডের মধ্যে যে ফাইলটাকে ধরিয়ে সেটাও ক্লিয়ার হয়ে গেল। এবার তুমি ডেটাবেসে দেখো, দেখো আমার পাথটাকেই পড়েছে, ডেসক্রিপশনে পাঠাইনি, কারেন্ট ডেট ইজ অ্যাক্টিভ ট্রু, ইমেজ আইডি 1। এইবার আমি আসবো যে আমার ডি ড্রাইভে আমার পাথটা উঠেছে কিনা, দেখে না ভালো করে। এই আমার ডি ড্রাইভ, দেখো ডকুমেন্ট বলে ফোল্ডার তৈরি হয়েছে, ফিনান্সিয়াল ইয়ার বলে ফোল্ডার তৈরি হয়েছে, এপ্রিল মানে কারেন্ট মান্থের ফোল্ডার তৈরি হয়েছে, কারেন্ট ডেট, তার মানে দেখো গুইড আইডি দিয়ে ফাইলটা সেভ হয়েছে, দেখলে? এই হচ্ছে উপরে আমার পাথটা। ঠিক আছে, ক্লিয়ার হলো তাহলে যে ডাইনামিক ফোল্ডার কি করে ক্রিয়েট করতে হয় এমবিসিতে, আর তার মধ্যে কি করে ফাইলটা সেভ করতে হয়। সৌদীপ ক্লিয়ার তাহলে? ওখানে দুটো তিনটে ফাইল একসাথে সিলেক্ট করলে হ্যাঁ স্যার, একসাথে হয়ে যেত। দেখছি আবার একটু প্র্যাকটিস করতে হবে স্যার। অবশ্যই। হ্যাঁ, এবার সোমেন বলো। বলছি স্যার, যদি ওটাতে একটা সিঙ্গেল মানে ফাইল তোলা হয়েছে, হ্যাঁ, কিন্তু আমরা তো চুজ করার অপশন আছে একসাথে দুটো বা তিনটেও তুলতে পারি, না তাহলে একবারে দুটো বা তিনটে কি ক্রিয়েট করা যায়? না, তুলতে পারবো না। একটা একটা করে ফাইল, তাই তো? হ্যাঁ, এখানে তোমার লিখতে হবে। এই এখানে যা লিখছিল, সরি
মাল্টিপল এই বাটনা লিখছি কেন ধুর। এই মাল্টিপল লিখে দিতে হবে ফাইল আপলোডে। এটা লিখলে কি হবে? মাল্টিপল ফাইল চুজ করতে পারবে। মাল্টিপল ফাইল তোলা যাবে। হ্যাঁ আর যখন save তুমি to মাল্টিপল multiple- লিখলে দেখো, এটা যদি আমি মাল্টিপলটা না লিখি তাহলে দেখে নাও কি হয়। এটাকে রান একটা বেশি তোলা যাবে না। একটা বেশি তো ওকে নেবে না তো। দেখো অ্যাড আর ইউজার যদি সেভ আর যদি মাল্টিপল লিখি, যদি মাল্টিপল এই একটা চুজ করলাম, কন্ট্রোল চিপে চুজ করলাম, দেখো এটা হচ্ছে একটাই না, তো, ঠিক আছে? একটাই এবার যদি তুমি এখানে লিখে দিলে এই যে ইনপুট টাইপ ফাইল ডিসপ্লে কোড নান, এখানে লিখে দিলাম এমইউএল মাল্টিপল, এই লিখে সেভ করলাম। এবার এখানে গিয়ে একবার পেজটাকে রিফ্রেশ করো। এবার তুমি এখানে দেখো, দেখলে দুটো চুজ করে, হ্যাঁ। এবার যদি সাবমিট করি তাহলে তো আমরা কোড লিখেছি একটা সেভ করার, তাই তো? না, আমি তো মাল্টিপল কোডই তো লিখেছি। মানে সেভটা মাল্টিপল লিখলাম কি? অবশ্যই। তাহলে এখন সাবমিট করলে চারটে ফাইল চারটে ফাইলে যাবে। আচ্ছা, চারটে ফাইলে সেভ হবে, আমার সাবমিট মারো, এরপর হয়ে গেছে। ঠিক আছে। এবার দেখে নাও, এই দেখো চারটে ফাইল চুজ করেছেন তো। এবার দেখে নাও তোমার ডেটা ইয়েতে ডি ড্রাইভে গিয়ে আমার সাবমিটে করতে একটু দেখি স্যার, লাস্টের দিকে এখানে অন্য বড় হয়ে গেছে। দেখাচ্ছে এই যে কারেন্ট কি হলো, এটা গন্ডগোল হবে মনে হচ্ছে। সাবমিটে চারটে ফাইল দিলে এখানে একটা উঠলো, এখানে হ্যাঁ স্যার, আমরা গেট 0 করে একটা ফাইলই তুলেছিলাম, সেটাই বলছিলাম। না না জিরোর পজিশনে মানে ফার্স্ট ফাইলটা তুলেছিলাম। কোডটা ভালো করে দেখুন। এইটা বলছো না হ্যাঁ ওইখানে, ওখানে তো গেট 0 মানে তো শুধু জিরোর পজিশনে ফাইলটা উঠছে মনে হয়। না না না, চারটে ফাইল আপলোড হয়েছে আমার। আচ্ছা এই দেখো, আচ্ছা, কোডে যান, কোডে চারটে ফাইলই সেভ হয়েছে। এবার দেখি কোডটা দেখে নাও, তোমার ডাইরেক্ট এটা উল্টো পাল্টা দেখাচ্ছে। দেখো কোডের নিচের দিকে একটু আসুন। স্যার বলছি হয়েছে স্যার, কি বলো? মানে এই ক্লাস হ্যাঁ ক্লাস কমপ্লিট হয়েছে। তো আচ্ছা। ভিডিওটাকে বন্ধ করি,